পরমাণুর মধ্যে আমাদের অনেকগুলো কক্ষপথ থাকতে পারে এবং যে কোনো একটা কক্ষপথকে আমরা এনতম কক্ষপথ বলি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এনতম কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকা অবস্থায় তার শক্তি কত হবে সেটা বের করব। আর কোনো একটা জিনিসের শক্তি কিন্তু দুইটা নির্দিষ্ট শক্তির সমষ্টি হয়, একটা হচ্ছে তার বিভব শক্তি আর একটা হচ্ছে তার গতিশক্তি। তাহলে আমাদের এখন টার্গেট যেহেতু একটা পরমাণুর কক্ষপথে থাকা ইলেকট্রনের মোট শক্তি বের করা, তাই মোট শক্তির একটা অংশ হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি। তাহলে আমরা প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে ইলেকট্রনের বিভব শক্তি কীভাবে বের করতে হয় সেটা। তো বিভব শক্তি বোঝার জন্য আমরা এই ছবিটা একটু দেখতে পারি। আমাদের এখানে খেয়াল করো, একটা পরমাণু দেওয়া আছে, হাইড্রোজেন পরমাণু, যার কেন্দ্রে একটা প্রোটন বা নিউক্লিয়াস এবং বাইরে একটা ইলেকট্রন ঘুরঘুর করছে। বিভব শক্তি মানে হচ্ছে কি, তুমি যদি অসীম দূরত্ব থেকে কোনো একটা বস্তুকে কোনো একটা জায়গায় নিয়ে যাও বা কোনো একটা তড়িৎ ক্ষেত্রে যদি নিয়ে যাও, তাহলে তোমাকে যতটুকু কাজ করতে হবে সেই কাজটুকুই হচ্ছে আমাদের বিভব শক্তির মান। তাহলে প্রথমে ধরে নাও আমাদের ইলেকট্রনটা পরমাণুর কক্ষপথে না থেকে বাইরে অসীম দূরত্ব এই জায়গাটাতে ইলেকট্রনটা বসে আছে। তাহলে এই জায়গায় যদি ইলেকট্রন বসে থাকে তাহলে এর দূরত্বটা হচ্ছে কি ইনফিনিটি, বা বলা যায় পরমাণু থেকে একদম ইনফিনিটি লেভেলের দূরত্বে। তো এখানে যদি ইলেকট্রনটা বসে থাকে, আমরা এখন চাচ্ছি কি ইলেকট্রনটাকে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করাবো ইলেকট্রনের উপর, যে কাজের ফলে ইলেকট্রনটা ঠিক এই বিন্দু থেকে আমাদের এই জায়গাটাতে চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে কি, তুমি যখন ইলেকট্রনটাকে ধরে ঠিক ধরো এটা এই বিন্দু আর পরমাণুর কক্ষপথের এটা হচ্ছে বি বিন্দু, তুমি যখন ইলেকট্রনটাকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যাবে তখন কিন্তু তোমার গতি বেগ বা বলা যায় ভেলোসিটি সেটা সেম থাকবে না। কেননা পরমাণুর কেন্দ্রে প্রোটনটা বসে আছে, তুমি যতই ইলেকট্রনটাকে এই বিন্দু থেকে প্রোটনের দিকে বা বি বিন্দুর দিকে বা পরমাণুর দিকে নিয়ে আসতে চাইবে, ততই কিন্তু কেন্দ্রে থাকা প্রোটনটা সেই ইলেকট্রনটাকে টানতে থাকবে। তার মানে ইলেকট্রনটা কথার কথা সি বিন্দুতে যদি আসে সে আরও বেশি আকর্ষণ অনুভব করবে, ইলেকট্রন যদি কথার কথা ডি বিন্দুতে আসে তাহলে সে আরও বেশি আকর্ষণ অনুভব করবে আমাদের কেন্দ্রে থাকা প্রোটনের জন্য। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে অবশ্যই ইলেকট্রনের একটা অ্যাক্সেলারেশন বা এখানে একটা ইলেকট্রনের উপর বল কাজ করবে যখন ইলেকট্রনটা এই সাইডে যাত্রা শুরু করবে। কিন্তু আমাদের টার্গেটটা হচ্ছে কি, আমাদের টার্গেটটা হচ্ছে ইলেকট্রন যেন একদম কনস্ট্যান্ট ভেলোসিটি বা সমবেগে বা ভি বেগে যেন এই বিন্দু থেকে বি বিন্দুতে যায়। তাহলে ইলেকট্রন যখন সামনের দিকে এভাবে আগাবে তখন প্রোটন যেহেতু তাকে টানছে, তাই আমরা ইলেকট্রনের পেছনের দিকে একটা সমবলের বল অ্যাপ্লাই করব। এই সমমানের বলটা কেন অ্যাপ্লাই করব? যাতে আমাদের ইলেকট্রনটা এই বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত সমবেগ বা ভি ভেলোসিটিতে যেতে পারে। তো এই যে সমবেগটা আমরা অ্যাপ্লাই করব, এই সমবেগটাই হচ্ছে কি আমাদের মানে ভি, এবং ওর জন্য আমরা যে বিপরীত দিকে ফোর্স বা বল অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এফ। তার মানে এফ হচ্ছে আমাদের এখানে এক্সটার্নাল এজেন্ট বা এক্সটার্নাল এক ধরনের কাজ। তাহলে এক্সটার্নাল এক ধরনের কাজ না, এটা হচ্ছে বল। তো আমরা অবশ্যই এখানে একটা এক্সটার্নাল বা বাহ্যিক বল অ্যাপ্লাই করব যাতে ইলেকট্রনটা সমান গতিবেগ নিয়ে বা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে এ থেকে বি বিন্দুতে যেতে পারে। এখন আমি আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে যেহেতু আমি দেখতে পাচ্ছি আমাদের সামনের দিকে টানছে হচ্ছে অ্যাপ অফ পি। পি মানে হচ্ছে কি প্রোটন যেতটুকু বলে আমাদের ইলেকট্রনটাকে টানে সেটা, এবং প্রতি মুহূর্তে কিন্তু প্রোটনের এই বলটা বাড়বে। এই বিন্দুতে আমাদের বল কম ছিল, যখন ইলেকট্রনটা সি বিন্দুতে আসবে প্রোটনের এই বলটা বাড়বে। সি থেকে যখন ডি বিন্দুতে আসবে প্রোটন তখন ইলেকট্রনকে আরও জোরে আকর্ষণ করতে থাকবে। তার মানে এফ অফ পি যেটা লিখছি সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে না, সেটা সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। তাই আমরা এফ অফ পি এর পেছনে যে এক্সটার্নাল একটা বল ব্যবহার করব বা বাহ্যিক যে বলটা ইউজ করব যাতে আমাদের ইলেকট্রনের গতিবেগটা কনস্ট্যান্ট থাকে, সেই বলটাকেও কী করতে হবে, ভ্যারিয়েবল হতে হবে বা সময়ের সাথে সাথে বাড়াতে হবে। তার মানে বলতে পারি বাহ্যিক বল দ্বারা কৃতকাজ যেটা, সে এফ অফ এক্সটার্নাল হচ্ছে আমাদের এফ অফ পি এর সমান এবং বিপরীতমুখী। বা তোমরা ইচ্ছা করলে এটাকে এখানেও মাইনাস দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এই যে এখানে বাহ্যিক বল দ্বারা একটা কৃতকাজ আমরা করছি ইলেকট্রনটাকে এ থেকে বি বিন্দুতে নিয়ে আসার জন্য, এই কৃতকাজটাই হচ্ছে আমাদের কি বিভব শক্তি। তাহলে আমরা এখন বিভব শক্তির যেই অ্যাকচুয়াল ফর্মুলাটা আছে সেটা এখান থেকে বের করতে চাচ্ছি। তো সেটা বের করার জন্য কী করা যায়, সেটা বের করার জন্য আমরা বলবো যে ইলেকট্রনটাকে আমি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি, ইনফিনিটি বা অসীম দূরত্ব থেকে আমরা প্রোটন থেকে আধ দূরত্বে এখন ইলেকট্রনটাকে নিয়ে যাচ্ছি। কেননা আমাদের কেন্দ্র থেকে বা প্রোটন থেকে ইলেকট্রনের কক্ষপথ যে আছে তার দূরত্ব হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ বা আর। তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে কি আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি ছিল প্রথমে ইলেকট্রনের অবস্থান, যেটা ছিল আমাদের এ বিন্দু। দ্যাট মিনস এই বিন্দুর অবস্থান ছিল হচ্ছে আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি। আমরা এখন এই বিন্দু থেকে ইলেকট্রনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বি বিন্দুতে। বি বিন্দুতে আমাদের আর এর মানটা কত, অবশ্যই আর। এখানে আর বলতে আমি ডিস্টেন্স বা দূরত্বকে বোঝাচ্ছি, আর এখানে এই আরটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ। তাহলে ভালোভাবে মনে রাখবে
এখানের প্রথম আটটা হচ্ছে আমাদের দূরত্ব বা ডিস্টেন্সকে বোঝাচ্ছি, যে পরমাণুর কেন্দ্র বা ফোটন থেকে ইলেকট্রনের ডিস্টেন্স বা দূরত্ব কতটুকু। আর এই আটটা বলতে আমরা এখানে ব্যাসার্ধকে বোঝাচ্ছি। তাহলে তাই যদি হয়, এতটুকু দূরত্ব আনতে বা এ থেকে বি বিন্দুতে আনতে অবশ্যই আমাদের বাহ্যিক বল দ্বারা কৃতকাজ করতে হবে। আর এই বাহ্যিক বল দ্বারা কৃতকাজটা হচ্ছে কি আমাদের বিভব শক্তি, আর বাহ্যিক বলটা হচ্ছে কি এফ অফ এক্সটার্নাল। তো তাই যদি হয় তাহলে আমরা একটু বিভব শক্তিটা বের করি। আমাদের বিভব শক্তি বা হচ্ছে পটেনশিয়াল এনার্জি যেটা হবে, সেটাকে তুমি ইচ্ছে করলে ইপি দিয়ে প্রকাশ করতে পারো, মানে ইপি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি। এবং খেয়াল করে দেখো, এ থেকে আমি যখন সিতে যাব তখন একটা ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করব, এবং এই ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করার সময় আমার কিন্তু একটা ক্ষুদ্র কাজ করতে হবে। এবং আমি ধরে নিলাম এ থেকে সি ক্ষুদ্র দূরত্বটা হচ্ছে ডি ইন্টু আর, মানে ডিআর। সি থেকে ডি তুমি ধরো আরও একটা ক্ষুদ্র দূরত্ব, সেটাও তুমি ধরে নাও ডিআর। তার মানে আমরা এখানে এ থেকে বি পর্যন্ত অসংখ্য এরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব পাবো, যেগুলো হচ্ছে ডিআর। আর ডিআরটা আসলে এত বড় না, ডিআর হচ্ছে কি অনেক ছোট। এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের কেন্দ্র বা ফোটন কর্তৃক কৃত যে বলটা আছে সেটা হচ্ছে এফ অফ পি কাজ করে। তো আমি যদি বিষয়টা এখানে সাজিয়ে লিখি যে আমি এ থেকে সি গেলাম, যাওয়ার জন্য আমাকে একটা বল কাজ করছে, সেটা হচ্ছে এফ অফ পি, তার মানে ফোটনের বল, এবং এটাকে আমি ইনটু দিলাম ডিআর এর সাথে। তাহলে দেখো তো, এটা একটা কাজের সমীকরণ হয়েছে। তার মানে কাজ তো আমরা জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, তাই না? তো খেয়াল করো, এফ হচ্ছে বল, এস কস থিটা হচ্ছে কি বলের দিকে সরণের উপাংশ। তাহলে এফ মানে এস কস থিটা যদি হয় বলের দিকে সরণের উপাংশ, তাহলে এফ অফ পি হচ্ছে কি আমাদের কাজ মানে বল, ডিআর হচ্ছে কি আমাদের বলের দিকে সরণের উপাংশ। এবং এরকম অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ মিলিত হয়েই কিন্তু এ থেকে বি পর্যন্ত আমাদের এই ইলেকট্রনটাকে নিয়ে যাবে। তাহলে আমরা যেহেতু প্রত্যেকবার অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করেছি, তাহলে প্রত্যেকটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করার জন্য আমাদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ হচ্ছে এফ অফ পি ইন্টু ডিআর। তো আমি এখানে তোমাদের সুবিধার জন্য এটাকে অ্যাপ অফ পি না লিখে শুধুমাত্র অ্যাপ লিখলাম। তার মানে অ্যাপটা হচ্ছে কি এমন একটা বল, যে বল দ্বারা প্রোটনটা আমাদের ইলেকট্রনটাকে এই বিন্দু থেকে টানছে। তাহলে দেখো তো, এরকম একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজকে আমি যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি টোটাল কাজটা পেয়ে পাবো, এবং এই টোটাল কাজটা হচ্ছে কি আমাদের ইলেকট্রনের বিভব শক্তি। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করতে পারি। ইন্টিগ্রেশনের যে সীমাটা সেটা কি হবে, সেই সীমাটা হবে হচ্ছে আমরা কোন জায়গা থেকে কাজটা শুরু করেছি এবং কোন জায়গায় আমাদের কাজ শেষ হবে সেটার সীমা। তো আমরা কাজটা শুরু করেছি আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি এই জায়গাটাতে। তাহলে আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের নিম্ন সীমা, এবং আমরা কাজটা শেষ করেছি কোথায়, বি বিন্দুতে আনার পর। তার মানে ইলেকট্রনটাকে এ থেকে বি বিন্দুতে আনার সময় যে কাজটা আমরা করছি, সেই কাজই তো আমাদের বিভব শক্তি, তাই না? তার মানে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে কি এই জায়গাটাতে থাকা আমাদের বি বিন্দু। বি বিন্দুটা হচ্ছে পরমাণুর কক্ষপথের উপরে থাকা এই বিন্দুটা। তাই যদি হয় তাহলে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আর ইজ ইকুয়াল টু আর, এই জায়গাটা। এবং তোমরা জানো প্রথম আর মানে হচ্ছে দূরত্ব বোঝায় প্রোটন থেকে ইলেকট্রনের, আর দ্বিতীয় আধার আমাদের এখানে ব্যাসার্ধকে বোঝানো হচ্ছে। তাহলে এটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি, আমরা এখানে একটা দারুণ জিনিস পাবো। তো সেটা হচ্ছে কি, আরেকটা জিনিস বলি, ইন্টিগ্রেশন একটা হচ্ছে ইনফিনিটি থাকবে, আরেকটা হচ্ছে আর থাকবে। তো তাই যদি হয়, এখানে দেখো এফ মানে কি, এফ মানে হচ্ছে আমাদের বল। কিসের বল? প্রোটন এবং ইলেকট্রনের মধ্যকার বল। তো এখন প্রোটন আর ইলেকট্রনের মধ্যকার বল যদি এফ অফ হয়, যেটাকে আমরা একটু আগে এফ অফ পি লিখেছিলাম, তোমরা যা খুশি লিখতে পারো। তাহলে এটার মান কি হবে, কুলম্বের সূত্র অনুসারে এটার মান হবে হচ্ছে কুলম্বের ধ্রুবক ইন্টু দুইটা চার্জের গুণফল। দুইটা চার্জ কারা কারা? একটা ধরো হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ Q1, আর একটা ধরো হচ্ছে প্রোটনের চার্জ Q2, এবং ডিভাইড বাই হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গ। তো তাদের মধ্যবর্তী দূরত্বকে আমি কী হিসেবে ধরতে পারি? অবশ্যই আর হিসেবে ধরতে পারি। এখন কথা হচ্ছে কি, আমাদের এই যে Q1 এবং Q2 লিখলাম, এদেরকে আমরা এখানে নাও লিখতে পারি। কেন? কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে E। আবার ধরে নাও কেন্দ্রে আমাদের যে প্রোটনটা আছে, তার মধ্যে প্রোটন সংখ্যা হচ্ছে Z, এবং প্রত্যেকটা প্রোটনের চার্জ যদি E হয়, তাহলে কেন্দ্রের টোটাল চার্জ হবে কি Z ইন্টু E। তাহলে Z ইন্টু E হচ্ছে কি আমাদের কেন্দ্রে থাকা টোটাল চার্জ, যেখানে একটা প্রোটনের চার্জ হচ্ছে E, আর কেন্দ্রে আছে আমাদের Z সংখ্যক প্রোটন। তার মানে E এর সাথে আমাদের Z ইন্টু E এই টোটালটা গুণ হবে। তাই যদি হয় তাহলে আমরা F বা তড়িৎ যে বলটা আছে সেটা পাবো K ইন্টু ই স্কোয়ার জেড ডিভাইড বাই আর। আচ্ছা, আর তো হয় না, তাই না? আর তো হবে না, কুলম্বের সূত্র অনুসারে আমাদের এখানে আর স্কোয়ার হবে। ওকে, তো তাই যদি হয় তাহলে K ইন্টু ই স্কোয়ার জেড ডিভাইড বাই আর স্কোয়ার হচ্ছে কি আমাদের এখানে টোটাল তড়িৎ বল বিটুইন প্রোটন অ্যান্ড ইলেকট্রন, বা বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন। তো আমরা এখানে এফের মানটা বসিয়ে দিই। এফের মানটা হবে কি K ইন্টু ই স্কোয়ার জেড ডিভাইড বাই হচ্ছে আমরা দিতে পারি আর স্কোয়ার, এবং এক্সট্রা আছে আমাদের এখানে ডিআর। তাই যদি হয় তাহলে আমরা কনস্ট্যান্টগুলোকে বাইরে নিয়ে আসি।
তো খেয়াল করে দেখো কনস্ট্যান্ট যদি আমাদের এখানে আসে কে বাইরে থাকবে, ই স্কোয়ার বাইরে থাকবে, জেড বাইরে থাকবে, আর ভেতরে থাকবে হচ্ছে আমাদের dr ডিভাইড বাই হচ্ছে আর স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে ইনফিনিটি, আর এখানে থাকবে হচ্ছে আমাদের আর। তাই যদি হয় তাহলে আমরা এরপরে দেখতে পাচ্ছি আমাদের টোটাল সূত্রটা এরকমভাবে দাঁড়াবে। তো 1/r স্কোয়ার এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি কি পাবো, কে ই স্কোয়ার জেড ইন্টু, এই জিনিসটা আমরা একটু অন্যভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। 1/r স্কোয়ারকে আমরা আর ইনভার্স 2 লিখতে পারি, আর এটাকে আমরা dr লিখতে পারি। তাই যদি হয় তাহলে আমরা এখানে পাচ্ছি r -2 + 1 সূত্র অনুসারে আর কি, ইন্টিগ্রেশনের সূত্র, আর নিচে হবে হচ্ছে -2 + 1। এবং এই সূত্রটা তোমরা অলরেডি জানো যে x⁴m এর সূত্র হচ্ছে x⁴m+1 ডিভাইডেড বাই m+1, ওই সূত্র থেকে এটা এসেছে ইন্টিগ্রেশনের। আর এখানে সীমা হবে কি, একটা সীমা হচ্ছে ইনফিনিটি আর একটা সীমা হচ্ছে r, তারপরে কে ই স্কোয়ার ইন্টু জেড, আর এখানে আমাদের পাচ্ছি হচ্ছে -1/r, আর এখানে পাবো ইন্টিগ্রেশন মানে ইনফিনিটি আর উপরের সীমাটা হচ্ছে r, কে ই স্কোয়ার ইন্টু জেড, তারপরে এখানে মেইন কাহিনী -1 কি হবে ঊর্ধ্বসীমার মান, দ্যাট মিনস 1/r মাইনাস নিম্নসীমার মান, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তো এটা এখানে হবে হচ্ছে 1/∞। এটা হচ্ছে আমাদের ভিতরে বসবে। তো ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস কে ই স্কোয়ার জেড ডিভাইড বাই আর পাবো। তাহলে মাইনাস কে ই স্কোয়ার জেড ডিভাইড বাই আর, এটা আসলে কার মান এসেছে, এটা আসলে আমাদের এই বিভব শক্তিটার মান এসেছে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের ইলেকট্রনের বিভব শক্তির মান যখন সে n-তম কক্ষপথে ঘুরতে থাকে। তাহলে তোমরা একটা বিষয় কিন্তু লক্ষ্য করতে পারছো যে ইলেকট্রনের যে বিভব শক্তিটা আমরা পেয়েছি বা পটেনশিয়াল এনার্জি যেটা পেয়েছি সেটা কিন্তু একটা নেগেটিভ মানে আসছে। তাই এটা তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ এটাকে নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। এখন আমরা ফাইনালি যে ইকুয়েশনটা পেলাম আমি এটাকে একটু মার্ক করে রাখি। এটি হচ্ছে আমাদের n-তম কক্ষপথের ইলেকট্রনের যেই পটেনশিয়াল আছে বা বিভব শক্তি আছে সেটা। এখন মনে রাখো এই যে আরটা আছে, এই আর কিন্তু এখন অবশ্যই ডিস্টেন্স হিসেবে কাজ করবে। কিসের ডিস্টেন্স হিসেবে কাজ করবে সেটা আসলে আমাদের পরমাণুর কেন্দ্র থেকে বা নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে ডিস্টেন্সটা, দ্যাট মিনস এই ব্যাসার্ধ হিসেবে এখন কাজ করবে। তো চলো এটাকে আমরা একটু মানে খাটাখাটি করি। তো এই যে ইপি ইজ ইকুয়াল টু মাইনাস কে ই স্কোয়ার জেড ডিভাইড বাই আর, এটাকে আমরা আরেকটা নতুন স্লাইডে লিখি। তাহলে দেখো এই স্লাইডটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিভব শক্তির স্লাইড। আমরা এখন এই সূত্রটাকে এখানে লিখি। সেটা হচ্ছে আমাদের কত পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম হচ্ছে ইপি বা পটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু মাইনাস কে জেড ই স্কোয়ার ডিভাইড বাই পেয়েছিলাম আর, এটাকে আমরা লিখলাম। এখন আমরা একটা মজার কাজ করব, সেটা হচ্ছে কি আমরা আর এর মানটা এখানে বসিয়ে দেব। তোমাদের মনে আছে আর হচ্ছে আমাদের কি পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধের মানটা কিন্তু তোমরা বের করেছো একটা সূত্র ইউজ করে। সূত্রটা কি ছিল যদি তোমরা মনে করে দেখো, সূত্রটা ছিল এরকম যে উপরে ছিল n স্কোয়ার h স্কোয়ার অ্যাপসাইন নট, এবং নিচে যেটা ছিল সেটা হচ্ছে পাই এম, তারপর হচ্ছে জেড, তারপর ই স্কোয়ার। এরকম একটা সূত্র কিন্তু তোমরা পড়েছো অলরেডি। তো এই মানটা আমরা এখন এখানে বসিয়ে দিই। তাহলে আমি পাবো হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু মাইনাস কে জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর। তো আর এর জায়গায় আমি এই টোটালটা যদি বসাই তাহলে আমাদের টোটাল জিনিসটা কিন্তু উল্টে যাবে। দ্যাট মিনস আমাদের এই পার্টটা শুধুমাত্র নিচে থাকবে, দ্যাট মিনস এন স্কোয়ার এইচ স্কোয়ার অ্যাপসাইন নট, কিন্তু ওর সাথে গুণ যাবে হচ্ছে এই জিনিসটা। দ্যাট মিনস উল্টে গেলে কি হবে, লব হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তাই যদি হয় তাহলে আমরা এটাকে গুণ করি, আমি পাবো হচ্ছে পাই এম জেড ই স্কোয়ার এই জায়গাটাতে। তাহলে আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি কিছু জিনিস কাটাকাটি হয়তো যাবে। কাটাকাটি যদি যায় তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কি কাটাকাটি যায়, আসলে কিছুই তো কাটাকাটি যায় না। নিচে হচ্ছে এন স্কোয়ার এস স্কোয়ার অ্যাপসাইন নট, তো পাই এম, আর এখানে আর তেমন কিছু নাই। আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, খেয়াল করো, আমরা এখানে কেটাকে একটু ভাঙি। কে মানে কি, কে মানে হচ্ছে কুলম্বের ধ্রুবক, এবং কেটাকে ভাঙলে আমরা মোটামুটি 1/4 পাই অ্যাপসাইন নট এরকম একটা জিনিস পাবো, ইন্টু বাকি জিনিসটা লিখি জেড ই স্কোয়ার যা আছে তাই থাক, এন স্কোয়ার এইচ স্কোয়ার অ্যাপসাইন নট যা আছে তাই থাক, ইন্টু ওর সাথে কী ছিল পাই এম জেড ই স্কোয়ার। তো এবার মনে হয় কিছু জিনিস কাটাকাটি চায়, যেমন এখানে আমি যদি ভিন্ন কালারে কাটি, হালকা কালারে কাটি, পাই উপরে নিচে কাটা যাবে। তারপর হচ্ছে এখানে আর তো কিছু কাটা যায় না, আমি দেখতে পাচ্ছি এখানে তেমন কিছুই কাটা যাচ্ছে না। তো কাটা যদি না যায় তাহলে তো কিছু করার নেই, আমরা পরের লাইনটা লিখে ফেলি। তো আমাদের পরের লাইনটা হবে হচ্ছে মাইনাসটা থাকবে প্রথমে, আর উপরে হবে কি জেড ই স্কোয়ার। দেখো এখানে জেড এবং ই স্কোয়ার কিন্তু
আরও একটা আছে, তার মানে 2টা z গুণ করলে z² আর 2টা e গুণ করলে আমাদের e⁴ আসবে। আর এখানে এক্সট্রা আছে হচ্ছে আমাদের m, তো mটাকে আমি এখানে দিই। আর নিচে আছে কি আমাদের এখানে 4 আছে, নিচে অ্যাপসাইন নট টিকে আছে একটা, দুইটা অ্যাপসাইন নট আছে, তার মানে 2টা অ্যাপসাইন নট মানে হচ্ছে স্কোয়ার। তারপরে h একটা স্কোয়ার হিসেবে আছে এবং আরেকটা হচ্ছে আমাদের এখানে n স্কোয়ার হিসেবে আছে। আর কি কিছু আছে? আর কিছু নাই। তাহলে এটা আমি যে পেয়েছি এটা আসলে আমাদের ইলেকট্রনের বিভব শক্তির একদম অ্যাকচুয়াল যে ফর্মুলাটা সেটা। তাহলে এই যে বিভব শক্তির ফর্মুলাটা আমরা পাচ্ছি, এই ফর্মুলাটাকে তুমি কিন্তু চাইলে আরেকটু মডিফাই করতে পারো। কীভাবে মডিফাই করতে পারো যদি আমি তোমাকে দেখাই, এই ফর্মুলার মধ্যে কিন্তু অনেকগুলো ধ্রুবক আছে। এখন কি কি জিনিস ধ্রুবক আমি একটু বলি। m হচ্ছে ইলেকট্রনের ভর, এটা হচ্ছে ধ্রুবক। তারপরে z কিন্তু ধ্রুবক না, প্রোটন সংখ্যা চেঞ্জ হতে পারে। e⁴ ই হচ্ছে কি ইলেকট্রনের যেই চার্জটা আছে সেটা ধ্রুবক। তারপরে হচ্ছে আমাদের এখানে নিচে 4, এটা হচ্ছে ধ্রুবক। তারপরে অ্যাপসাইন নট স্কোয়ার, এটাও ধ্রুবক। তারপরে প্ল্যাঙ্কের ধ্রুবক h², এটাও ধ্রুবক। বাট n² যেটা সেটা কিন্তু ধ্রুবক না। তার মানে এটা হচ্ছে ধ্রুবক ছিল, আর আমরা বাকি পাচ্ছি এখানে z², আর নিচে পাবো হচ্ছে আমি এখানে n²। এখন আমরা একটা চালাকি করি, সেটা হচ্ছে কি আমরা এখানে নিচে 4 না দিয়ে এই জায়গাটাতে আমরা 8 দিই এবং উপরে আমরা একটা 2 গুণ করে দিই। তাহলে কি হবে? আগের জিনিসই হবে, 2 আর 8 কাটাকাটি গেলে আগের মতো 4 থাকবে, আর মানে থাকছে কি একটা মাইনাস। তো এই কাজটা আমরা করলাম একটা বিশেষ কারণে। কারণ হচ্ছে কি আমরা যে এখানে মাইনাস এই জিনিসটা লিখেছি এটা একটা নির্দিষ্ট মান আছে, এই জন্য করেছি। তো এবং এটা নির্দিষ্ট যে মানটা, সেই মানটা তোমাদের একটু মনে রাখতে হবে। এই মানটা হচ্ছে আমাদের -13.6, দ্যাট মিনস এটা হবে -13.6। তোমরা যদি হিসাব করো তাহলে এই মানটা তোমরা পেয়ে যাবে। ওর সাথে আমাদের কি গুণন? z² / n² গুণন, এবং ওর সাথে আমাদের গুণন হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে আমাদের কোনো একটা ইলেকট্রনের জন্য বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জির আরও একটা সূত্র বা ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এটা আমরা কিভাবে পেয়েছি? আমরা বিভব শক্তির যে কনসেপ্টটা আছে সেটা ইউজ করে পেয়েছি। তো এই জিনিসটা আমি একটু মার্ক করে দিলাম, তোমরা এই ফর্মুলাটা মনে রাখতে পারো। সেটা হচ্ছে কোনো একটা ইলেকট্রনের nতম কক্ষপথে ঘূর্ণনশীল অবস্থায় থাকায় তার বিভব শক্তির মান। এখন বিভব শক্তি যেহেতু এক ধরনের শক্তি, তাই এটার একটা একক থাকবে এবং বলা যায় এটার এককটাকে বলা হয় ইলেকট্রন ভোল্ট। তার মানে যখন তুমি এরকম একটা ফর্মুলা ইউজ করবা তার এককটা হবে অবশ্যই ইলেকট্রন ভোল্ট এককে। এখন এখানে যে আমরা বিভব শক্তিটা বের করেছি এর বিস্তৃতি আসলে কতটুকু, দ্যাট মিনস কতটুকু জায়গা জুড়ে আমাদের এই বিভব শক্তি কাজ করে সেটা তোমাদের একটু জানতে হবে। আমরা তো দেখেছিলাম যে এ ছিল এখানে একটা পয়েন্ট, এই বিন্দু থেকে আমাদের বি বিন্দু পর্যন্ত ইলেকট্রনটা গিয়েছে, তাই না? আমি যদি একটু সরলরেখা বরাবর দেখাই, এ থেকে বি বিন্দু পর্যন্ত আমাদের ইলেকট্রনটা এমন একটা জায়গায় গেল যেখানে বি বিন্দুটা হচ্ছে পরমাণুর কক্ষপথ। তো এ থেকে বি বিন্দু পর্যন্তই কেবল আমাদের ইলেকট্রনের যেই পটেনশিয়াল এনার্জি আছে বা ইপি আছে এটা কাজ করে। তার মানে ইলেকট্রন যখন ইনফিনিটি ডিস্টেন্স থেকে পরমাণুর নিউক্লিয়াসের সাপেক্ষে দূরত্বে আসে তখন ইলেকট্রন যে পরিমাণ কাজ করে সেটাই তার পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তিতে কনভার্ট হয়। কিন্তু যখন বি বিন্দুতে ইলেকট্রনটা চলে আসলো তখন সে কিন্তু পরমাণুর নিউক্লিয়াসের জন্য চারপাশে ঘোরা শুরু করে, বা বলা যায় নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকে। ওই মুহূর্তে কিন্তু তার মধ্যে একটা নতুন শক্তি কাজ করে, সেটা হচ্ছে ইকে বা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তার মানে আমি বলতে পারি এ থেকে বি পর্যন্ত কিন্তু আমাদের ইলেকট্রনের বিভব শক্তিটাই বেশি প্রাধান্য পায়, আর বি বিন্দুতে যখন চলে যায় তখন তার গতিশক্তিটাই বেশি প্রাধান্য পায়। আর অবশ্যই মনে রাখবে এ থেকে বিতে যখন ইলেকট্রনটা যাবে তখন তার বেগটা হবে অবশ্যই সমবেগ। এই জিনিসটা অনেকে হয়তো নাও জানতে পারো, বাট মনে রাখবে সমবেগে তাকে যেতে হবে। আর সমবেগে যেতে হলে অবশ্যই এক্সটার্নাল এজেন্ট দ্বারা তার উপর একটা বল প্রয়োগ করতে হবে যাতে প্রোটনটা খুব দ্রুত তাকে তার কাছে টেনে না নিয়ে আসতে পারে। তাহলে আমরা এ থেকে বি পর্যন্ত বিভব শক্তির অস্তিত্ব পেলাম। বিতে যখন ইলেকট্রনটা চলে গেল বা কক্ষপথের উপর যখন চলে আসলো তখন নতুন করে একটা গতিশক্তি তৈরি হবে, এবং এই গতিশক্তিটা নিয়ে আমরা এখন দেখব যে কিভাবে এটাকে বের করা যায়। তো এখন ইলেকট্রনের গতিশক্তি বের করার জন্য আমরা একটা ছবি দেখে ফেলি। খেয়াল করে দেখতে পাচ্ছ এখানে একটা পরমাণু দেওয়া আছে, পরমাণুর চারপাশে হচ্ছে ইলেকট্রন ঘুরছে, এবং ইলেকট্রন যখন পরমাণুর কক্ষপথে চলে আসবে তখন কিন্তু সে একটা ভি রৈখিক বেগ নিয়ে কাজ করবে। দ্যাট মিনস যখন একটা পরমাণু ঘুরছে তখন তার মধ্যে দুটো বেগ থাকবে, একটা হচ্ছে কৌণিক বেগ, একটা হচ্ছে রৈখিক বেগ। এবং কৌণিক বেগটাকে আমরা এখানে দেখাইনি, আমরা জাস্ট রৈখিক বেগটাই দেখিয়েছি, কারণ ইলেকট্রনের গতিশক্তি যখন আমরা বের করব বা কাইনেটিক এনার্জি ইকে যখন বের করব তখন এটা সূত্র হচ্ছে ½ mv², যেখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর এবং ভি হচ্ছে ইলেকট্রন যেই রৈখিক বেগে ঘুরছে সেটা। তা আমরা
যদি বলি ইলেকট্রনটা যখন আমাদের এই পরমাণুর একদম একটা নির্দিষ্ট কক্ষপথের উপরে চলে আসবে তখন তার উপর কিন্তু দুইটা বল কাজ করবে। একটা হচ্ছে কি যে পরমাণুর কেন্দ্রটা আছে যেটার মধ্যে প্রোটন থাকে অনেকগুলো, সেই প্রোটনটা ইলেকট্রনকে তার নিজের দিকে টানবে। আবার যখন ইলেকট্রন ঘুরতে থাকবে কোনো একটা বৃত্তাকার পথে তখন ইলেকট্রন চাবে একদম বাইরের দিকে যেন সে বের হয়ে যায়। এটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। তো এই মুহূর্তে ইলেকট্রনটা কখনোই কেন্দ্র থেকে মানে কেন্দ্রের কাছেও যাবে না, আবার পরমাণুটাকে ছেড়ে বাইরের দিকেও যাবে না। এর একটাই রিজন হচ্ছে প্রোটন তাকে যে বলে আকর্ষণ করছে কেন্দ্র থেকে, ইলেকট্রন ঠিক একই বল পাচ্ছে কেন্দ্রবিমুখী বলের কাছ থেকে। তো আমরা বলতে পারি সেন্ট্রিফিউগাল ফোর্স বা এফসি এটার মান হবে প্রোটন যে পরিমাণ বলে ইলেকট্রনকে আকর্ষণ করছে তার মানে। এবং এই বলটা আমরা জানি যেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির তড়িৎ বল, এবং স্থির তড়িৎ বলকে আমরা এফওপি লিখতে পারি। এবং খেয়াল করে দেখো আমাদের এখানে কেন্দ্রে জেড সংখ্যক প্রোটন আছে, আর একটা প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান, তাই জেড সংখ্যক প্রোটনের চার্জ হবে অবশ্যই জেড ইন্টু ই, এতটুকু। তাই যদি হয় তাহলে আমরা সূত্রগুলো একটু লিখে ফেলি। আমাদের প্রথমে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রবিমুখী বল যেটা, তার সূত্র হচ্ছে কি তোমরা সবাই জানো mv স্কয়ার ডিভাইড হচ্ছে আর, যেখানে আর হচ্ছে আমাদের যতটুকু পরিমাণ দূরত্বে ইলেকট্রনটা ঘুরঘুর করছে কোনো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে, সেই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বা বলা যায় পরমাণুর ব্যাসার্ধ বা কক্ষপথের ব্যাসার্ধ। তো mv স্কয়ার ডিভাইড বাই আর হবে, এই জায়গাটাতে আমরা একটা সূত্র কিন্তু জানি তড়িৎ বলের সূত্র, এবং তড়িৎ বল বিষয়টা কুলম্ব সূত্র থেকে আমরা পেয়ে থাকি। তো কুলম্ব সূত্র অনুসারে আমরা বলতে পারি এফ ই ইজ ইকুয়াল টু কে হচ্ছে কুলম্বের ধ্রুবক ইন্টু দুইটা চার্জের গুণফল। একটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, আর একটা হচ্ছে টোটাল প্রোটনের চার্জ। তো কেন্দ্রে যেহেতু টোটাল প্রোটন আছে জেড সংখ্যক আর একটা প্রোটনের চার্জ ই, তাহলে টোটাল প্রোটনের চার্জই হবে কি আমাদের এই জেডই। তার মানে জেড এবং ই এটুকু এখানে কাজ করবে। আর নিচে থাকবে হচ্ছে আমাদের কি দূরত্বের বর্গ। দূরত্বটা কত ছিল? অবশ্যই কেন্দ্র থেকে ইলেকট্রনের দূরত্ব ছিল হচ্ছে আর পরিমাণ, তাই নিচে হবে আমাদের আর স্কোয়ার। তো এখন উভয় পক্ষ থেকে আর আর যদি কাটা যায় তাহলে আমাদের থাকছে mv স্কয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু উপরে থাকছে হচ্ছে ই স্কয়ার ইন্টু জেড, যেহেতু দুটো ই গুণ করলে ই স্কয়ার হবে, আর নিচে থাকবে হচ্ছে একটা আর। এখন গতিশক্তি যদি বের করতে চাই ইলেকট্রনের, আমরা উভয় পক্ষে হাফ গুণ করে দিতে পারি, কারণ হাফ mv স্কয়ারই হচ্ছে কি আমাদের যেই গতিশক্তি আছে সেটা হিসেবে কাজ করে। তাহলে এখানে হাফ গুণ করলাম ইন্টু কে ইন্টু ই স্কয়ার জেড ডিভাইড বাই হচ্ছে আর। তো ফাইনালি আমরা গতিশক্তি পাচ্ছি কত? নিচে হচ্ছে 2r হবে, উপর হবে কে ই স্কয়ার ইন্টু জেড। তো এটা কি আমরা বলতে পারি ইলেকট্রনের টোটাল কাইনেটিক এনার্জি বা গতিশক্তি যখন সে কোনো একটা বিন্দু থেকে পরমাণুর কোনো একটা কক্ষপথের উপর অবস্থান করে। দ্যাট মিনস আমরা দেখেছিলাম না, এটা ছিল আমাদের এ বিন্দু, এই বিন্দু থেকে একটা ইলেকট্রন সরাসরি কোথায় গেল? এই বি বিন্দুতে গেল। দ্যাট মিনস তোমরা যদি আগের ছবি দেখে থাকো তাহলে দেখতে পাচ্ছ এ থেকে বি বিন্দুতে ইলেকট্রনটা চলে যাচ্ছে, যাওয়ার সময় তার মধ্যে কেবলমাত্র বিভব শক্তি কাজ করবে, আর যখন সে কোনো একটা কক্ষপথের উপর চলে আসবে তখন সে ঘুরঘুর করা শুরু করবে, তখন তার মধ্যে গতিশক্তি বা ইকেটা কাজ করবে। তো এটার ফর্মুলা হচ্ছে এটা। তো এখন একটা ইলেকট্রনের মধ্যে যে এই দুটো শক্তি আমরা দেখতে পাচ্ছি, এই দুটো শক্তির সমন্বয় কি বলা যায়? মোট শক্তি। তাই আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই মোট শক্তিটা বের করার চেষ্টা করব ইলেকট্রনের জন্য। তবে আমরা এখানে আর এর যে মানটা আছে সেটা একবার বসিয়ে একটা নতুন ফর্মুলা তৈরি করতে পারি। সেই ফর্মুলাটা হলো, আমরা আর এর মানটা তোমাদেরকে আবার লিখে দিই যেহেতু তোমরা বারবার ভুলে যেতে পারো আর এর মানটা। আর হচ্ছে কক্ষপথের যে ব্যাসার্ধটা ছিল সেটা। তো আমরা আর বের করার একটা সূত্র কিন্তু জানি, তাই না? সূত্রটা কেমন ছিল? আমাদের উপরে ছিল হচ্ছে এন স্কয়ার মানে কক্ষপথের সংখ্যার স্কয়ার, তারপর ছিল হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবকের স্কয়ার, তারপর ছিল হচ্ছে এপসাইন নট, এবং নিচে ছিল হচ্ছে আমাদের পাই, তারপর এম, তারপর হচ্ছে জেড, তারপর হচ্ছে ই স্কয়ার। এটা ছিল আমাদের টোটাল যে কক্ষপথের ব্যাসার্ধ বা আর এর মান, অথবা তোমরা এটাকে আর এন ধরতে পারো। আমি এটাকে ইচ্ছে করলে আর এন দিতে পারি, মানে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। তো আমি প্রত্যেকটাতে আর এন দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা হবে কি আর এন, আর এখানে কোনো আর এন নেই, এবং এখানে এটাও হবে আমাদের আর এন। তো তাই হোক, আমরা এখন গতিশক্তির একটা নতুন ফর্মুলা বের করতে চাই, সেটা হচ্ছে এটা তো একটা ফর্মুলা গেল, তাই না? তো এখন আমরা নিচে যে 2rn আছে ওই জায়গাটাতে আমরা rn এর মানটা বসিয়ে দিই। সুতরাং আমরা ইকের যে মানটা পাবো সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু অন্যভাবে বসাই, কে ইউ স্কয়ার ইন্টু জেড এখানে দিলাম, ডিভাইড বাই 2 এটাকে আলাদা রাখলাম, ইন্টু 1 ডিভাইড বাই rn হয়, তাই না? এখন 1 ডিভাইড বাই rn মানে কি? মানে এই rn এর সূত্রটা উল্টে যাবে। দ্যাট মিনস আমাদের এখন উপরে বসবে হচ্ছে পাই, তারপর হচ্ছে এম জেড ই স্কয়ার, আর নিচে যেটা বসবে সেটা হচ্ছে এন স্কয়ার এস স্কয়ার এপসাইন নট। তো এই যদি যায় তাহলে আমাদের গতিশক্তির নতুন একটা সূত্র আমরা পাবো এখানে। তো কে মানে কি খেয়াল করো, আমরা যদি কেটাকে এখন ভাঙি, উপরে কে যেটা আছে কুলম্বের ধ্রুবক, সেটাকে আমি লিখতে পারি 1/4 পাই এপসাইন নট। একে আমি গুণ করবো কাকে দিয়ে? ই স্কয়ার
জেড ডিভাইড বাই 2 দিয়ে। তারপর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে টোটাল বিষয়টা আমরা লিখব, যেটা ছিল আর এন এর উল্টো মানটা, মানে অপোজিট মানটা, পাই এম জেড ইউ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এন স্কোয়ার এস স্কোয়ার অ্যাপসাইন নট। তো এখন দেখো কতগুলো জিনিস কাটাকাটি যাবে। প্রথমে হচ্ছে কি আমাদের পাই নিচে এবং পাই উপরে কাটা যাবে, তারপরে অ্যাপসাইন নট কাটা যাবে না, তারপর হচ্ছে এখানে কি কাটা যায়, আর তো তেমন কিছু কাটা যাচ্ছে না, তাই না? 4 অ্যাপসাইন নট 2 এন স্কোয়ার এস স্কোয়ার অ্যাপসাইন নট। তো এখানে উপরে নিচে আর তেমন কিছু কাটা যায় না, তার মানে যা আছে তাই থাকুক, আমাদের সমস্যা নেই। আমরা ফাইনালি যেটা পাবো ইকের মান, সেটা হচ্ছে টোটালটা গুণ করে দিলাম, 4 দুগুণে হচ্ছে কত হবে, 8 হবে। আর এখানে হবে হচ্ছে অ্যাপসাইন নট থাকলো, অ্যাপসাইন নট দুইটা আছে, তার মানে স্কোয়ার এন স্কোয়ার তারপর এইচ স্কোয়ার, আর উপরে থাকবে হচ্ছে ইউ স্কোয়ার। ইউ স্কোয়ার হচ্ছে দুইটা আছে, তার মানে e⁴, জেড আছে দুইটা, জেড স্কোয়ার, এবং একটা হচ্ছে এম আছে। তো এটা হচ্ছে আমাদের ফাইনালি যে ইকে পেলাম বা গতিশক্তি পেলাম তার মান, যদি আমরা সরাসরি আর এর মানটা বসাই বা কক্ষপথের ব্যাসার্ধের মানটা বসাই। এবার তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমরা কিন্তু এখানে একটা জিনিসকে আলাদা করতে পারো যার মানটা তোমরা অলরেডি জানো। সেটা কি, খেয়াল করে দেখো, এখানে জেড এবং এন এরা দুজন হচ্ছে ভ্যারিয়েবল, মানে এদের মান পরিবর্তন হয়। জেড হচ্ছে প্রোটন সংখ্যা, যেটা যে কোনো পরমাণুর জন্য পরিবর্তন হবে, এবং এন হচ্ছে আমাদের কক্ষপথ সংখ্যা, সেটাও কি পরিবর্তন হবে। তা আমি যদি এখানে শুধুমাত্র জেড স্কোয়ার এবং এন স্কোয়ারকে আলাদা করি, তাহলে আমরা ভিতরে কিন্তু একটা এক্সট্রা জিনিস পাবো, যার টোটালটা হচ্ছে কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, এবং সেই জিনিসটা হচ্ছে আমাদের কত, উপরে থাকবে হচ্ছে আমাদের e⁴ ইলেকট্রনের চার্জ বা প্রোটনের চার্জ, এটা ধ্রুবক। এম হচ্ছে ইলেকট্রনের ভর, এটাও ধ্রুবক, সবসময় সেম মান থাকবে। 8 তো সারা জীবন 8ই থাকে, এটা চেঞ্জ হয় না। অ্যাপসাইন নট হচ্ছে শূন্য, মানে স্থানের বেতনযোগ্যতা, এটাও সেম থাকবে। আর প্ল্যাঙ্কের ধ্রুবকের স্কোয়ার যেটা, সেটাও সবসময় কী থাকবে, সেম থাকবে। এখন তোমাদেরকে একটু ভালো করে দেখো তো মনে পড়ে এই জিনিসটার মান কোথায় দেখেছিলাম আমরা? হ্যাঁ, আমরা অবশ্যই দেখেছিলাম। আমি যদি একটা স্লাইড পেছনে যাই, তাহলে খেয়াল করে দেখতে পাচ্ছ, যখন আমরা বিভব শক্তি বের করেছিলাম, সেই জায়গাটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মান ছিল me⁴ ডিভাইড বাই 8 অ্যাপসাইন নট স্কোয়ার এস স্কোয়ার। এটা টোটাল মান ছিল কত, 13.6। তার মানে সেম মানটা কিন্তু আমি এখানে আনতে পারি। খেয়াল করো, e⁴ ইন্টু এম ডিভাইড বাই 8 অ্যাপসাইন নট স্কোয়ার এস স্কোয়ার, এটার মান হচ্ছে কত, 13.6। তো তাই যদি হয়, তাহলে আমরা ফাইনালি বলতে পারি গতিশক্তির মান হচ্ছে 13.6 ইন্টু বাকি থাকছে আমাদের জেড স্কোয়ার ডিভাইড বাই থাকছে হচ্ছে আমাদের এন স্কোয়ার। তবে তাই হোক, আমাদের এখানে ভালো একটা সম্পর্ক চলে আসলো, মানে আমাদের জিনিসটা এখন সোজা হয়ে গেল। আমরা এখানে গতিশক্তির মানে ফর্মুলাটা পেয়ে গেলাম, আর এই স্লাইডের মধ্যে আমরা বিভব শক্তির ফর্মুলাটা পেয়ে গেলাম, যেটা ছিল কত, ইপি ইজ ইকুয়াল টু মাইনাস 13.6 ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার ইন্টু 2 ইলেকট্রন ভোল্ট। তো এখানে যেহেতু আমরা ইলেকট্রন ভোল্ট এককে পেয়েছি বিভব শক্তিটাকে, এখানে আমাদের গতিশক্তিটাকে আমরা ইলেকট্রন ভোল্ট এককেই পাবো, যেহেতু শক্তি বা এনার্জির ইউনিট হচ্ছে ইলেকট্রনের জন্য ইলেকট্রন ভোল্ট। তো এবার আমরা গতিশক্তি আর বিভব শক্তি দুটোকে যদি যোগ করে দিই, তাহলে তো আমরা এনতম অরবিট বা কক্ষপথের মোট ইলেকট্রনের শক্তিটা পাবো, তাই না? তো এই ইলেকট্রনের শক্তিটা আমরা কি পাবো, আমি যদি ই ধরি, ই হচ্ছে আমাদের ইলেকট্রনের মোট শক্তি, যখন সে এনতম কক্ষপথে থাকে সেটাকে আমরা ইএন ধরতে পারি। তাহলে ইএন এর মান কত হবে, ইএন এর মানটা হবে অবশ্যই গতিশক্তি প্লাস বিভব শক্তি দুইটার সমষ্টি। তার মানে বিভব শক্তি ছিল ইপি বা পটেনশিয়াল এনার্জি, গতিশক্তি ছিল আমাদের ইকে বা কাইনেটিক এনার্জি। এখন এই দুটো তোমরা ইচ্ছা করলে যোগ করতে পারো। কীভাবে যোগ করবে, আমরা ইপি যেটা তার মান পেয়েছিলাম -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই হচ্ছে এন স্কোয়ার ইন্টু 2। যদি মনে না থাকে, আমরা দুইটা স্লাইড পেছনে যাই, এই যে একদম নিচে খেয়াল করো, এই জায়গাটাতে দেওয়া আছে -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু 2। তো এরপরে গতিশক্তির মান যেটা, সেটা এখানে নিচে পেয়ে যাচ্ছ 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এতটুকু। তাই আমরা এখানে সেই মানটা বসাবো। তো এটা হচ্ছে আমাদের বিভব শক্তির মান, ওর সাথে আমি যোগ করবো গতিশক্তিকে। গতিশক্তির মান হচ্ছে কত, 13.6 ইন্টু জেড স্কোয়ার ভাগ হচ্ছে এন স্কোয়ার। তাহলে দেখো তো কত হয়, তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি যদি মাইনাসটা বাদ দিই, তাহলে এতটুকু অংশ কিন্তু আমাদের সেম আছে। আমি একটু ভিন্ন কালারে দেখাই, 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা এখানেও আছে, আবার এখানেও 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটাও এখানে আছে। যদি দুইটাই এখানে আমাদের থাকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে করতে পারি হচ্ছে, তুমি এই টোটালটাকে ইচ্ছা করলে এ ধরে নিতে পারো, এটাকে ইচ্ছা করলে তুমি এ ধরে নিতে পারো। তাহলে এখানে হচ্ছে কি, আসলে এখানে আসলে হচ্ছে -2a প্লাস হচ্ছে এ, তার মানে আমাদের থাকছে কি -a। তো -a যদি থাকে, তাহলে আমরা বলতে পারি এখানে শুধুমাত্র থাকবে
13.6, কারণ এর মানটা আমি ধরেছি 13.6 ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এন স্কোয়ার। তাহলে দেখো তো এটা আসলে কি এসেছে, এটা আসলে এসেছে এনতম কক্ষপথে ইলেকট্রনের যে মোট শক্তিটা আছে সেই মোট শক্তিটার মান। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, এই মোট শক্তিটা কিন্তু নেগেটিভ এসেছে, পজিটিভ আসেনি। এর কারণটা কি তোমরা বলতে পারবে? এর কারণ হচ্ছে যখন কোনো একটা পরমাণুতে ইলেকট্রন এভাবে ঘুরতে থাকে তখন এই ইলেকট্রনটা একমাত্র ঘুরে হচ্ছে তার কেন্দ্রে যে প্রোটনটা আছে এই প্রোটনের জন্য। তো প্রোটনকে ছেড়ে ইলেকট্রন কখনো কোথাও যেতে পারে না। তাই ইলেকট্রনকে আমি যদি এই পরমাণুর কাছ থেকে বাইরে কোনো দূরে বের করে নিতে চাই তাহলে আমাকে বাইরে থেকে একটা এক্সট্রা বল প্রয়োগ করতে হবে বা কাজ করতে হবে। যেহেতু ইলেকট্রন তার মধ্যে থাকা শক্তির জন্য বা শক্তিকে খরচ করে পরমাণু থেকে বাইরে যেতে পারে না, তাকে আমার এক্সট্রা শক্তি দিতে হয় বাইরে বের করার জন্য, তাই আমরা বলতে পারি ইলেকট্রনের শক্তিটা হচ্ছে নেগেটিভ। এবং এই কারণে আমাদের এখানে -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার চলে এসেছে, মানে নেগেটিভ মানটা চলে এসেছে। তোমরা তো দেখেছো যে যখন কোনো একটা ইলেকট্রনের উপর তড়িৎচুম্বকীয় তরঙ্গ পড়ে তখন সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে থাকা ফোটন কণা বা আলোর যে শক্তির কণা আছে কোয়ান্টা, সেটা একটা নির্দিষ্ট শক্তি দিয়ে দেয় ইলেকট্রনকে। ইলেকট্রন তখন সেই শক্তিটা রিসিভ করে, তারপর সে প্রোটনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে এবং প্রোটনকে সেটা খুব সহজেই সে পরমাণুর বাইরে বের হয়ে যেতে পারে। কিন্তু এই যে এখানে ইলেকট্রন নিজের থেকে কোনো শক্তি খরচ করতে পারছে না, সে একদম প্রোটনের কাছে দায়বদ্ধ, আটকা হয়ে গেছে, তাই ইলেকট্রনের শক্তিটা আসলে নেগেটিভ হিসেবে কাজ করবে। আমরা তাকে শক্তি দিয়ে দিয়ে তারপরে তার শক্তিটা প্রায় জিরোর কাছাকাছি বানাবো, তারপরে তাকে পরমাণু থেকে বের করে দেবো। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে নেগেটিভ আর পজিটিভ যদি যুক্ত করো নির্দিষ্ট একই মানের জন্য তার মান কিন্তু জিরো হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমাদের ইলেকট্রনের যে টোটাল শক্তিটা সেটা হচ্ছে নেগেটিভ আসে। এখন এখানে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যে শক্তিটা বের করেছি এটা আসলে কততম কক্ষপথের শক্তি? অবশ্যই এনতম কক্ষপথের শক্তি। এখন আমি যদি এনতম কক্ষপথের শক্তি না বের করতে চাই, আমি যদি প্রথম কক্ষপথের শক্তি বের করতে চাই তাহলে সেটা কি হবে? অবশ্যই E1 হবে। E1 এর মান তাহলে কত হবে? এন এর মান যদি 1 হয় তাহলে সেটা হবে -13.6 ইন্টু জেড স্কোয়ার। তাহলে এতটুকু পরিমাণ শক্তি হচ্ছে কি আমাদের গ্রাউন্ড শেল বা বলা যায় গ্রাউন্ড স্টেটের জন্য এনার্জি, বা প্রথম শক্তি স্তরের জন্য যে শক্তিটা হবে সেটা। তো এখন আরেকটা বিষয় আছে তোমাদের এখানে, সেটা হচ্ছে আমি যদি এখন এই জিনিসটা বারবার চেঞ্জ করি তাহলে কি হবে? অর্থাৎ আমি যদি এখানে E2 বের করতে চাই, খেয়াল করে দেখো E2 কি হবে? তাহলে E2 হবে -13.6, তারপরে জেড স্কোয়ার যা আছে তাই থাকবে, বাট নিচে একটা এক্সট্রা 4 চলে আসবে, তাই না? কারণ এন যেহেতু 2, তাহলে দুগুণে কত হবে? 4। তাহলে আমি যদি এখানে এটাকে একটু অন্যভাবে লিখি তাহলে খেয়াল করো -13.6 ইন্টু জেড স্কোয়ার, এটা কিন্তু ছিল গ্রাউন্ড স্টেটে থাকা মানে ইলেকট্রনের এনার্জি বা শক্তি, তাই এটাকে আমি E1 লিখতে পারি আর নিচে তাকে আমি 4 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এটা কিন্তু আমাদের মেইন কাহিনী। আবার আমি যদি এখানে আরেকটু দেখে তোমাকে, ধরো আমি E3 বের করতে চাচ্ছি, তাহলে কত হবে? -13.6 ইন্টু জেড স্কোয়ার ডিভাইড বাই 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে হচ্ছে কি 9। তাহলে এটাকে কিন্তু লেখা যায় -13.6 ইন্টু জেড স্কোয়ার ছিল আমাদের E1 এর মান বা গ্রাউন্ড স্টেটে থাকা ইলেকট্রনের শক্তির মান। এই ইলেকট্রনের শক্তির মানটাকে আমরা এখন সিম্পলি ভাগ করে দিচ্ছি কি দিয়ে? 9 দিয়ে। তার মানে E3 এটার মান কি হবে? E1 ডিভাইড বাই 9 হবে। তাহলে এখান থেকে কিন্তু একটা সম্পর্ক তৈরি করা যায়, যেটা হচ্ছে কি যে E2, খেয়াল করে দেখো এখানে 2 আছে আর নিচে হচ্ছে কি E1 এর নিচে 4 চলে আসে, আবার E3 এখানে 3 আছে, আবার E1 এর নিচে 9 চলে আসছে। 9টি কি আসলে 3 এর বর্গ, 4টা কি আসলে 2 এর বর্গ। তাহলে আমরা এক্সাক্ট বলতে পারি সেটা হচ্ছে আমাদের আরেকটা সম্পর্ক, সেটা হচ্ছে En যদি আমি লিখি তাহলে তার মান অবশ্যই E1 ডিভাইড বাই এন স্কোয়ার হবে। তার মানে এনতম কক্ষপথে থাকা ইলেকট্রনের মোট শক্তি হচ্ছে গ্রাউন্ড স্টেট বা বলা যায় প্রথম কক্ষপথে থাকা ইলেকট্রনের শক্তি, দ্যাট মিনস E1 ডিভাইড বাই ওই কক্ষপথের সংখ্যার বর্গ। তাহলে এই সম্পর্কটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তুমি যদি এখান থেকে শুধুমাত্র এনকে বের করতে চাও, আমি একটু তোমাদেরকে এখানে দেখাই, একটা ভিন্ন কালারে দেখাই। ধরো তুমি চাচ্ছ এখান থেকে এন এর মান বের করতে, তাহলে তুমি প্রথমে এন স্কোয়ার বের করতে পারো। আচ্ছা আমি প্রথম থেকে দেখি, সেটা হচ্ছে আমাদের হাতে আছে En বা এনতম কক্ষপথে ইলেকট্রন শক্তি ইজ ইকুয়াল টু গ্রাউন্ড স্টেটে ইলেকট্রন শক্তি ডিভাইড বাই মানে এন স্কোয়ার। তাহলে আমি যদি এন স্কোয়ার বের করতে চাই আমাকে অবশ্যই E1কে ভাগ দিতে হবে কি দিয়ে? En এই জিনিসটা দিয়ে। এখন En জিনিসটা আসলে কি খেয়াল করো, En হচ্ছে এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি। আর তোমরা জানো যে কোন একটা পরমাণুতে আমি যদি তোমাকে এই পরমাণুটা দেখাই, ধরো এই পরমাণুর ইলেকট্রনটা এখন প্রথম শক্তি স্তরে আছে বা গ্রাউন্ড স্টেটে আছে, GS মানে হচ্ছে গ্রাউন্ড স্টেটে। এখন আমি তাকে বাইরে থেকে একটা রেডিয়েশন অ্যাপ্লাই করলাম, এই যে বাইরে থেকে একটা আমি রেডিয়েশন অ্যাপ্লাই করলাম বা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ অ্যাপ্লাই করলাম, তখন তার অবস্থানটা কোথায় যাবে? সে অবশ্যই
উপরের কক্ষপথে চলে যাবে। ধরো এই জায়গায় একটা কক্ষপথ ছিল, ইলেকট্রনটা এখন এই রেডিয়েশন পাওয়ার পর ঠিক এই জায়গাটাতে লাফ দিল। তাহলে গ্রাউন্ড স্টেট থাকা অবস্থায় ইলেকট্রনের শক্তি ছিল কত? E1। এই যে E1 ছিল তার শক্তি। পরবর্তীতে আমি যখন তাকে এক্সট্রা রেডিয়েশন দিয়েছি বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে শক্তি অ্যাপ্লাই করেছি, সে তখন এই দ্বিতীয় শক্তি স্তরে বা ধরো এনতম শক্তি স্তরে চলে গেল। তাহলে এনতম শক্তি স্তরে তখন ইলেকট্রনের যে শক্তিটা হবে সেটাই কি হবে? EN। তার মানে এই EN শক্তিটা কোত্থেকে আসছে? EN শক্তিটা অবশ্যই আসছে তার গ্রাউন্ড স্টেটে থাকা শক্তি প্লাস তার যে রেডিয়েশনের জন্য যে শক্তিটা দিয়েছি সেই শক্তি থেকে। তাহলে EN হচ্ছে এনতম কক্ষপথে থাকা ইলেকট্রনের মোট শক্তি। সেটার একটা অংশ হচ্ছে সে যখন গ্রাউন্ড স্টেটে ছিল বা প্রথম কক্ষপথে ছিল সেই কক্ষপথে থাকা অবস্থায় তার শক্তিটা, প্লাস হচ্ছে আমি যে রেডিয়েশনটা দিয়েছি বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে দিয়েছি ওই তরঙ্গ থেকে পাওয়া শক্তির যোগফলটা। তাহলে এখানে EN-এর যে মানটা, আমরা এই মানটাকে লিখতে পারি তার গ্রাউন্ড স্টেটে থাকা শক্তি, দ্যাট মিনস E1 ডিভাইড বাই E1 হবে একটা অংশ আর আরেকটা হবে হচ্ছে তার রেডিয়েশনের জন্য দেওয়া শক্তি। রেডিয়েশন বলতে আমি তড়িৎচুম্বকীয় তরঙ্গের কথা বলছি। তাহলে এখান থেকে আমরা সিম্পলি n এর মানটা বের করতে পারি। তাহলে n এর মানটা কী হবে? E1 হবে, নিচে হবে আমাদের E1 প্লাস হচ্ছে রেডিয়েশনের শক্তি ER বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের শক্তি, এবং এই টোটালটাকে আমি বর্গমূল করব। আর বর্গমূল যদি তোমরা করতে চাও তাহলে তোমরা হাফ বা অর্ধেককে পাওয়ার হিসেবে দিতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। অর্থাৎ কোনো একটা ইলেকট্রন যখন গ্রাউন্ড স্টেটে থাকে তখন তাকে যদি আমি রেডিয়েশনের একটা এনার্জি দিই তখন সে এনতম কক্ষপথে গিয়ে পৌঁছাবে, এবং সেই এনতম কক্ষপথের সংখ্যা বের করার আরেকটা সিস্টেম হচ্ছে কি n = √E1 ডিভাইড বাই E1 প্লাস ER। এবং এখানে আমরা যেভাবে শক্তি বের করি না কেন, দ্যাট মিনস তোমরা এখানে কতগুলো জিনিস দেখতে পাচ্ছ। একটা হচ্ছে টোটাল শক্তি, একটা হচ্ছে তোমার পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, আরেকটা হচ্ছে তোমার রেডিয়েশন এনার্জি বা ER। এদের সবারই একক ভালোভাবে মনে রাখবে ইলেকট্রন ভোল্ট হবে। এদের একক কখনোই তোমার জুল হতে পারবে না, মানে ইলেকট্রনের জন্য সবসময় ইলেকট্রন ভোল্ট এই এককটা ব্যবহার করা হয়। এবার আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে আমরা তো টোটাল শক্তি পেয়ে গেছি, তাই না? আমি একটু মার্ক করে দিই তোমাকে। টোটাল শক্তির যে ইউনিট, মানে ইউনিট তো না, এটা হচ্ছে ফর্মুলা। সেই ফর্মুলাটা হচ্ছে এটা। তোমরা এই ফর্মুলাটা মার্ক করে রাখতে পারো। এটা হচ্ছে কোনো একটা এনতম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি। তো এই শক্তিটা নিয়ে আমরা এখন কিছু কাজ করব। সেই কাজটা হচ্ছে কি, আমরা আরেকটা সূত্র পেয়েছিলাম, সেটা হচ্ছে এই সূত্রটা। আমরা এটা নিয়ে একটু কাজ করি। খেয়াল করো, EN = E1 ডিভাইড বাই n²। এটা নিয়ে আমরা পরবর্তী আরেকটা স্লাইড আছে, সেই স্লাইডে তোমাদের জন্য একটু কাজ করি। আমাদের সূত্রটা কেমন ছিল? সূত্রটা ছিল হচ্ছে এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি গ্রাউন্ড কক্ষপথে থাকা ইলেকট্রনের শক্তি ডিভাইড বাই হচ্ছে n²। এটা ছিল। তো এখন এই শক্তিটা তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, আমি ধরো প্রথম কক্ষপথের জন্য শক্তিটা বের করতে যাচ্ছি। তো প্রথম কক্ষপথের জন্য আমাদের শক্তি কত হবে? অবশ্যই তোমরা জানো যে প্রথম কক্ষপথের জন্য আমাদের n এর মান কত হয়? 1 হয়। তার মানে E1 = E1 হয়, তাই না? এরকম একটা কনসেপ্ট চলে আসে। তো আমরা একটু অন্যভাবে হিসাব করি। আমরা আগে দেখো একটা সূত্র লিখেছিলাম, EN = -13.6 × z²/n²। তো এই জিনিসটা আমরা যদি করি প্রথম কক্ষপথের জন্য কোনো একটা পরমাণুর, তুমি ধরে নাও সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর, তাহলে কিন্তু আমরা একটা দারুণ মান পাবো। কীরকম মান পাবো? তাহলে চলো দেখে ফেলি। ধরো আমরা এখন কাজ করছি হচ্ছে হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন অ্যাটমের জন্য বিভিন্ন শক্তি স্তরের শক্তি বের করব। তাহলে একটু দেখি শক্তিগুলো যদি বের করি। আমাদের প্রথম কক্ষপথের শক্তি হবে E1, এবং এটা সূত্র ছিল কি -13.6 × z² ভাগ হচ্ছে n²। এটা হচ্ছে ফর্মুলা ছিল। তো n যেহেতু 1 এখানে, তাহলে আমাদের মান হবে 13.6 × z এর মান কত? 1। কেন? কারণ আমাদের হাইড্রোজেনের যেই কেন্দ্র আছে সেই কেন্দ্রে কিন্তু একটাই প্রোটন থাকে, তাই z এর মানও 1 হবে, n এর মানও কি 1 হবে, এবং এই টোটালটা ইউনিট হবে কি ইলেকট্রন ভোল্ট ইউনিট। তো আমি মনে করি এখানে যেটা আসবে সেটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট আসবে, আর তেমন কিছু কিন্তু এখানে আসবে না। তো এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের প্রথম কক্ষপথের যেই ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের মোট শক্তি। এখন আমরা এই মানটাকে ইউজ করে, দ্যাট মিনস E1 যেহেতু আমরা পেয়ে গেছি -13.6, সেটাকে ইউজ করে আমরা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কক্ষপথের মানগুলো বের করব। তো 2 নম্বর কক্ষপথের মধ্যে আমাদের ইলেকট্রনের মোট শক্তি হবে E2। এটা মান হচ্ছে কত? আমাদের E1 ছিল হচ্ছে -13.6 ডিভাইড বাই n, কত? n হচ্ছে 2, তাহলে 2 বর্গ করলে হবে 4। অর্থাৎ আমি সরাসরি লিখে দিই 2², এবং এটা যদি তুমি হিসাব করো তাহলে তুমি এটার মান পাবে হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথে থাকা কোনো একটা ইলেকট্রনের মোট শক্তি।
তো এবার হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথে থাকা ইলেকট্রন মোট শক্তিটা বের করি। E3 ইজ ইকুয়াল টু আমাদের এখানে আসবে হচ্ছে -13.6 মানে E1 এর মান, আর এখানে আসবে হচ্ছে 3 স্কোয়ার, দ্যাট মিনস 9। আর আমি যদি এটাকে হিসাব করি তাহলে কত আসে, -1.51 ইলেকট্রন ভোল্ট এরকম একটা মান আসে। তারপরে আমি যদি 4 নম্বর কক্ষপথের হিসাব করি, এবং তুমি জানো যে হাইড্রোজেনে কিন্তু 1, 2, 3, 4 এই কক্ষপথগুলোর মধ্যে শুধুমাত্র প্রথম কক্ষপথ থাকে, বাট আমরা অ্যাজাম্পশন ধরে নিতে পারি যে ইলেকট্রনটা যদি কখনো শক্তি গ্রহণ করতে পারে বাইরে থেকে, সে হয়তো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কক্ষপথে যেতে পারে। তো ওই ধারণার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন কক্ষপথে শক্তি বের করছি। তাহলে E4 এর মান হবে কত? E4 এর মান হবে হচ্ছে -13.6 ডিভাইড বাই 4 স্কোয়ার, আর 4 4 16, তো এটা হচ্ছে দশমিকে চলে আসবে, দ্যাট মিনস -0.85 ইলেকট্রন ভোল্ট। তো এখানে একটা বিষয় খেয়াল করতে পারছো যে যতই আমরা কক্ষপথের সংখ্যা বাড়াচ্ছি, ততই কি হচ্ছে, আমাদের শক্তির মাত্রাটা কিন্তু আসলে বাড়ছে। কেননা তোমরা দেখতে পাচ্ছ নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে, মানে কি, মানে নেগেটিভ থেকে পজিটিভ না, আসলে নেগেটিভ মানটা আসলে কমছে। প্রথমে ছিল নেগেটিভ 13.6, পরে আস্তে আস্তে সেটা কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে, তাই না? বাট ভুলে গেলে চলবে না, আমাদের ইলেকট্রনের শক্তিটাকে আমরা কিন্তু নেগেটিভ হিসেবে ধরি। তার মানে এটা তোমরা বলতে পারবে না যে E1 হচ্ছে সবচেয়ে কম মান আর E4 হচ্ছে সবচেয়ে বেশি মান, এভাবে বলা যাবে না। আমরা যেহেতু নেগেটিভ শক্তি নিয়েই কাজ করি ইলেকট্রনের ক্ষেত্রে, তো আমরা নেগেটিভটাকে আসলে এখানে অতটা গুরুত্ব দেব না। আমরা এমনভাবেই দেখব যে E1 হচ্ছে আমাদের 13.6 ইলেকট্রন ভোল্ট, E4 হচ্ছে আমাদের 0.85 ইলেকট্রন ভোল্ট। তো আমরা যতই নিউক্লিয়াস থেকে দূরে চলে যাব, আমাদের যে ইলেকট্রনের শক্তির মাত্রা আছে, সেই শক্তির মাত্রাটা ততই কমতে থাকবে, বা ইলেকট্রনের শক্তিটা কিন্তু ততই কমতে থাকবে। এবং এটা যদি আমরা একটা নির্দিষ্ট গ্রাফের মাধ্যমে দেখি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ সেই গ্রাফটা হচ্ছে এটা, যেখানে আমাদের n = 1 এর জন্য, এটা কিন্তু হাইড্রোজেন অ্যাটমের জন্য, অন্য কিছুর জন্য না, হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন অ্যাটমের জন্য বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তির একটা চার্ট। তো তোমরা দেখতে পাচ্ছ যখন আমরা এখানে প্রথম কক্ষপথ দেখলাম বা গ্রাউন্ড স্টেট দেখলাম, তখন ইলেকট্রনের মোট শক্তি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, যেটা আমরা বের করেছি এইমাত্র। তারপর এটা হচ্ছে -3.40, এটাও আমরা বের করেছি। তারপর হচ্ছে -1.51, এরকম কিছু আমরা মান কিন্তু বের করেছি। তো আমার কি মান ঠিক ছিল? 1.51 কি ঠিক ছিল? হ্যাঁ, 1.51, তারপর 0.85। তো 0.85 তোমরা দেখতে পাচ্ছ যখন ইলেকট্রন 4 নম্বর কক্ষপথে আছে। তো যখন আমরা এইভাবে যেতে যেতে একটা সময় ইনফিনিটি কক্ষপথে চলে যাব, ইনফিনিটি মানে হচ্ছে কি অনেক বেশি পরিমাণ কক্ষপথ, তখন কিন্তু আলটিমেটলি ইলেকট্রনের যে শক্তিটা হবে, সে শক্তিটা কিন্তু 0 হয়ে যাবে। তো ইলেকট্রনের শক্তিটা 0 হওয়া মানে কি? মানে হচ্ছে ওই জায়গাটাতে আমাদের ইলেকট্রনের কোনো শক্তি থাকবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে এটাও একটা রং কনসেপ্ট। তোমাদেরকে অনেকগুলো এখানে যুক্তি বা লজিক দাঁড় করাচ্ছি আমি, তো এগুলো হয়তো মাথার উপরে দিয়ে যেতেও পারে, তাই তোমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে। যখন একটা ইলেকট্রন ইনফিনিটি ডিস্টেন্সে থাকবে পরমাণুর নিউক্লিয়াসের সাপেক্ষে, দ্যাট মিনস এখানে n = ইনফিনিটি মানে হচ্ছে কি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা অনেক দূরে, তখন আমরা ম্যাথমেটিক্যালি দেখতে পাচ্ছি ইলেকট্রনের যে শক্তিটা সেটা হচ্ছে কি 0। কিন্তু বাস্তবে একটা ইলেকট্রনের শক্তিকে কখনো এক্সাক্ট মাপা যায় না। আবার বলছি, এক্সাক্ট মানে হচ্ছে তুমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে মাপতে পারবে না, কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে তাকে মাপা হয়। তার মানে এই যে 0টা হয়েছে, এটা কোনো একটা রেফারেন্স শক্তির মানে সাপেক্ষে 0টা হয়েছে। ইলেকট্রন যখন নিউক্লিয়াসের আকর্ষণে এই নিউক্লিয়ার ফিল্ডের কাছাকাছি আসার চেষ্টা করে, এবং সেই ক্ষেত্রে তার শক্তিটা আস্তে আস্তে বাড়ানো দেখানো হয়। তার মানে একটা ইলেকট্রন যখন ইনফিনিটি ডিস্টেন্সে থাকে, তখন তার শক্তিটাকে 0 ধরা হয়। কিন্তু বাস্তব অর্থে ইলেকট্রনের শক্তি কখনোই 0 হতে পারে না, বা এটার মিনিমাম একটা কিন্তু শক্তি থাকে। বাট আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে 0 ধরি, এবং এমনভাবে আমরা ক্যালকুলেশনটা সাজাই যাতে মনে হতে পারে যে নিউক্লিয়াস থেকে ইনফিনিটি ডিস্টেন্সে বা অসীম দূরত্বে ইলেকট্রনের শক্তিটা 0। কাজেই আমাদের এখানে সব কিছু হচ্ছে ম্যাথমেটিক্যালি কাহিনী, কোনো রিয়েল বা বাস্তব ওয়ার্ল্ডের কাহিনী কিন্তু এরকম না। রিয়েল বা বাস্তব ওয়ার্ল্ডে ইনফিনিটি দূরত্বে থাকা অবস্থায় ইলেকট্রনের মধ্যে অবশ্যই কোনো না কোনো শক্তি কাজ করবে। এবার আরেকটা মজার কনসেপ্ট হচ্ছে কি, তুমি এখানে দেখতে পাচ্ছ যখন ইলেকট্রনটা n = 1 কক্ষপথে থাকে হাইড্রোজেন পরমাণুর মধ্যে, তখন তার মধ্যে কিন্তু মোট শক্তি কাজ করে -13.6 ইলেকট্রন ভোল্ট, যেটা একটা নেগেটিভ শক্তি। এখন তুমি যদি বাইরে থেকে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছুঁড়ে মারো এই ইলেকট্রনের দিকে, এবং ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি বা এনার্জি যদি হয় +13.6 ইলেকট্রন ভোল্ট মিনিমাম, তখন এই ইলেকট্রনটা কিন্তু প্রথম কক্ষপথ ছেড়ে চলে যাওয়ার উপক্রম হবে। তো আমি বলছি না যে এটা প্রথম কক্ষপথ ছেড়ে চলে যাবে, বাট সেটা
প্রথম কক্ষপথকে ছেড়ে চলে যাওয়ার উপক্রম হবে বলতে কি, তাকে একটু আর টাচ করলেই সে চলে যাবে, মানে সে একদম প্রথম কক্ষপথের মায়া ছেড়ে দিয়েছে, বাট সে যাওয়ার মতো আর শক্তি পাচ্ছে না। সে যে একটা গতিশক্তি লাভ করে পরমাণু থেকে বের হয়ে যাবে, ওই গতিশক্তি সে পাচ্ছে না। তার মানে 13.6 পজিটিভ ইলেকট্রন ভোল্ট এই শক্তিটা আমরা বাইরে থেকে অ্যাপ্লাই করি কোনো একটা রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে, যাতে ওই শক্তিটা পেয়ে প্রথম কক্ষপথে থাকে ইলেকট্রনটা মোটামুটি যাওয়ার উপক্রম হয়। বাট তুমি যদি এটাকে 13.6 না লিখে 13.7 লেখো, তাহলে তোমার যে এক্সট্রা 0.1 ইলেকট্রন ভোল্ট তুমি বাড়িয়েছো, এই 0.1 ইলেকট্রন ভোল্ট কাজে লাগিয়ে ইলেকট্রনটা তখন বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, বলতে ইলেকট্রনটা তখন একটা গতিশক্তি পাবে। দ্যাট মিনস ইলেকট্রনটা তখন কক্ষপথটা ছেড়ে চলে যাবে। সেম জিনিস আমি যদি তোমাকে দেখাই, ধরো ইলেকট্রনটা এখন 2 নম্বর কক্ষপথে আছে। এখন 2 নম্বর কক্ষপথে তুমি দেখতে পাচ্ছ শক্তিটা কিন্তু একটু কম কম দেখাচ্ছে, তাই না? 3.40-তে নেমে এসেছে। এখন তুমি যদি বাইরে থেকে একটা রেডিয়েশন অ্যাপ্লাই করো এবং এই রেডিয়েশনের শক্তিটা যদি থাকে 3.40 ইলেকট্রন ভোল্ট এবং অবশ্যই শক্তিটা পজিটিভ হবে, তখন কিন্তু দ্বিতীয় কক্ষপথ থেকে ইলেকট্রনটা চলে যাওয়ার মতো উপক্রম হবে। তার মানে সে চলে যাবে এমন একটা অবস্থা। আর তুমি যদি এটাকে 4.1 বাড়িয়ে দাও, তাহলে এক্সট্রা 0.1 ইলেকট্রন ভোল্টের জন্য ইলেকট্রনটা মিনিমাম একটা কিন্তু গতিশক্তি লাভ করবে, যে গতিশক্তি দিয়ে সে মোটামুটি একটা যাত্রা শুরু করবে বা পরমাণু থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, ইলেকট্রনটা যখন ইনফিনিটি দূরে থাকে পরমাণুর কেন্দ্র থেকে, দ্যাট মিনস এই অবস্থানে থাকে, তখন তুমি যদি কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ নাও দাও, তারপরেও সে যে কোনো দিকে যাওয়ার জন্য মুখিয়ে থাকবে, বা সে পরমাণু থেকে যে কোনো দিকে যাওয়ার জন্য মানে বসে থাকবে। এবং তাকে যদি তুমি এক্সট্রা খুব সামান্য একটা এনার্জি দাও, ধরো 0.1 ইলেকট্রন ভোল্ট, তবেই সে কিন্তু পরমাণুটাকে ছেড়ে একদম চলে যাবে। তাই যদি হয়, তাহলে এবার তোমাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এখানে প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথের মাঝে যে শক্তির গ্যাপটা আছে, গ্যাপ বলতে আমি দুটো শক্তির পার্থক্যকে বুঝছি, এই দুটো গ্যাপটা কিন্তু অনেক বড়, তার মানে অনেক বিশাল বা বিগ একটা গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। বাট তুমি যদি দ্বিতীয় শক্তি স্তর আর তৃতীয় শক্তি স্তরের মধ্যবর্তী শক্তির গ্যাপটা দেখো বা পার্থক্যটা দেখো, এটা কিন্তু অনেকটা স্মল গ্যাপ তৈরি করে। এবং তৃতীয় আর চতুর্থ কক্ষপথের মধ্যকার শক্তি যদি তুমি দেখো, এটার গ্যাপটা আরও ছোট, চতুর্থ আর পঞ্চমের কিন্তু গ্যাপ আরও ছোট। তার মানে আমি বলতে পারি যে এরকম আমরা যতই উপরের দিকে যাওয়া শুরু করব, বা বলা যায় পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস থেকে যত উপরের শেলে বা বেশি শেলের দিকে বা কক্ষপথের দিকে আমরা যখন যেতে থাকবো, তখন শক্তির যে পার্থক্যটা, সেই পার্থক্যটা অনেক কম হতে থাকবে এবং একটা সময় পার্থক্যটা মিলিয়ে যাবে। তার মানে আমি যদি বলি তুমি n কথার কথা 745 এত, মানে কি বলবো, যে কক্ষপথ নিলে এবং আরেকটা n 746 কক্ষপথ নিলে, তাহলে এই দুটো কক্ষপথের মাঝে যে এনার্জির গ্যাপ বা শক্তি, এটা প্রায় ইকুয়াল হবে বা সমান হবে, খুব হালকা সামান্য পার্থক্য থাকবে। তাই কোনো একটা পরমাণুর কেন্দ্র থেকে আমরা যতই দূরে যেতে থাকবো, আমাদের প্রত্যেকটা কক্ষপথে থাকে ইলেকট্রনের শক্তির যে গ্যাপটা আছে বা পার্থক্যটা আছে, সে পার্থক্যটা কমতে থাকবে। তো এখানে আরও কিছু বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আমরা কতগুলো কথার মানে জানবো। একটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, আমি একটু বাংলায় লিখি না, ইংলিশে লিখি, ইংলিশে লেখাটা হচ্ছে সহজ। একটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এবং তোমরা এটাকে বাংলায় বলে নিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমার বাংলার চেয়ে ইংলিশ লেখাটাই হচ্ছে খুব বেশি মানে কমফোর্টেবল। তো গ্রাউন্ড স্টেট বা বলা যায় তখনই আমরা বলবো যখন আমাদের এনের মানটা 1 হবে, এটা আমরা অলরেডি জানি। তো গ্রাউন্ড স্টেট আসলে কি হয়, পরমাণুর সবচেয়ে লোয়ার বা বলা যায় সবচেয়ে নিচু শক্তি স্তরটাকে প্রকাশ করে, এবং এটা নিউক্লিয়াসের সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে। এবং এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি শক্তি বা ইলেকট্রনের শক্তিটা সবচেয়ে বেশি থাকে। হাইড্রোজেন পরমাণুর কথা যদি বলি, তাহলে হাইড্রোজেন অ্যাটম বা পরমাণুর জন্য তোমরা গ্রাউন্ড স্টেটে শক্তির পরিমাণটা পেয়েছো কত, -13.6 ইলেকট্রন ভোল্ট, এবং এটা কিন্তু ফিক্সড। এবং আমি যদি বলি যে গ্রাউন্ড স্টেটে আমি হিলিয়ামের কথা যদি বলি, হিলিয়ামের কথা যদি বলি, হিলিয়াম অ্যাটমের জন্য গ্রাউন্ড স্টেটের যে এনার্জিটা, সেটা হচ্ছে কত, -54.4 ইলেকট্রন ভোল্ট হিসেবে কাজ করে। তারপরে আরেকটা বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেটটা আমাদের কমপ্লিট। আরেকটা হলো এক্সাইটেড স্টেট, এটাকে আমি ইংলিশে লিখি এক্সাইটেড স্টেট বা উত্তেজিত স্তর। তো উত্তেজিত স্তরে যেটা ঘটে সেটা হচ্ছে কি, যখন আমরা এই গ্রাউন্ড স্টেটে থাকা ইলেকট্রনকে একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে অ্যাটাক করব বা এনার্জি দিব, তখন সেটা কিন্তু
বলা যায় এই গ্রাউন্ড স্টেটটাকে পার হয়ে অন্য অন্য স্টেটে চলে যাবে বা অন্য অন্য কক্ষপথে চলে যাবে। তাহলে এক্সাইটেড স্টেট বলতে আমরা বুঝবো n ইজ ইকুয়াল টু 1 বাদে যতগুলো স্তর আছে, দ্যাট মিনস 2, 3, 4 এরকম করে ইনফিনিটি পর্যন্ত সে চলতে থাকবে। তাহলে ইনফিনিটি সংখ্যক যে স্তরগুলো দেখতে পাচ্ছি পরমাণুতে n ইজ ইকুয়াল টু 1 বাদে সেই সমস্ত স্তরগুলোকে বা শক্তি স্তরগুলোকে আমরা এক্সাইটেড স্টেট বলতে পারি। তারপর আসতে হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি বা এটাকে বলা হয় আয়নাইজেশন এনার্জি। আমি ইংলিশে লিখছি, তোমরা বাংলায় এটাকে করে নিও। এটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। আচ্ছা, আমি বাংলায় লিখি আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি বিষয়টা কীরকম? এটাকে বলা হয় আয়নাইজেশন এনার্জি। এবং এটা হচ্ছে কি যে তুমি তো দেখতে পাচ্ছ যখন আমরা গ্রাউন্ড স্টেটে কোনো একটা পরমাণুকে দেখতে পাচ্ছি বা ইলেকট্রনকে রেখেছি, তখন বাইরে থেকে একটা নির্দিষ্ট শক্তি আমি প্রয়োগ করলাম, তাই না? এই শক্তিটা কি করলো? আমাদের এই ইলেকট্রনটাকে টোটাল যেই পরমাণুর শক্তি স্তর আছে সেখান থেকে একদম বাইরে বের করে দিল। তো এই শক্তিটা মিনিমাম কত? মিনিমাম হচ্ছে ওই শক্তির বিপরীত। তার মানে কোনো একটা গ্রাউন্ড স্টেট যদি শক্তি হয় -13.6 ইলেকট্রন ভোল্ট, আমি যদি মিনিমাম 13.6 পজিটিভ শক্তিটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ইলেকট্রনটা ওই গ্রাউন্ড স্টেট ছেড়ে চলে যাবে। তাহলে এই যে একটা ইলেকট্রনকে গ্রাউন্ড স্টেট থেকে একটা নির্দিষ্ট অরবিটে নিয়ে যাওয়ার জন্য মিনিমাম যেই এনার্জি বা শক্তি দেওয়া লাগে সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তির মানটা আমরা জানতে পারি, সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের জন্য আমরা দেখতে পাচ্ছি মিনিমাম কতটুকু শক্তি দিলে সেটা অন্য পরমাণুর অন্য অরবিটে যেতে পারবে, তা ছিল পজিটিভ 13.6 ইলেকট্রন ভোল্ট। তার হচ্ছে গ্রাউন্ড স্টেটে থাকা শক্তির বিপরীত মানযুক্ত। একই সাথে আমি যদি হিলিয়াম পরমাণুর কথাও বলি তাহলে আমরা বলবো আয়নীকরণ শক্তিটা কত? সেটা হচ্ছে +54.4 ইলেকট্রন ভোল্ট। এখন কথা হচ্ছে কি, আয়নীকরণ শক্তির কিন্তু কাজ না যে ইলেকট্রনটাকে একটা শক্তিস্তর থেকে আরেকটা শক্তিস্তরে নিয়ে যাবে। আয়নীকরণ শক্তির কাজ হচ্ছে মিনিমাম একটা শক্তি দিবে ইলেকট্রনকে, যে শক্তিটা পেয়ে ইলেকট্রন যাতে ফ্রি হতে পারে বা ইলেকট্রনটা যাতে অন্য কোনো কক্ষপথে যাওয়ার উপক্রম হতে পারে। খেয়াল করে দেখো 13.6 ইলেকট্রন শক্তি দিলে ইলেকট্রনটা জাস্ট এই পরমাণুর মায়াটা ট্যাগ করতে পারবে বা এই পরমাণু থেকে যাওয়ার উপক্রম হবে, কিন্তু যেতে পারবে না। যেতে হলে তাকে অবশ্যই এক্সট্রা কিছু গতিশক্তি দিতে হবে। তার মানে আয়নীকরণ শক্তির সাথে আমরা অনেকে মিলিয়ে ফেলি কি, যে পরিমাণ শক্তি দিলে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যেতে পারে সেটাকে আয়নীকরণ শক্তি বলে। আসলে এই কনসেপ্টটা ভুল। আয়নীকরণ শক্তি হচ্ছে আমি মিনিমাম একটা লেভেলে শক্তি দিব ইলেকট্রনকে যাতে সে ওই কক্ষপথের মায়াটা ছাড়তে পারে। তো এটাই আমাদের মনে রাখতে হবে। আয়নীকরণ শক্তিকে আয়নীকরণ পটেনশিয়াল বা আয়নীকরণ এনার্জি আইই দ্বারা প্রকাশ করা হয়। এবং ফাইনালি আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে উত্তেজিত শক্তি বা এক্সাইটেশন এনার্জি। তো এক্সাইটেশন এনার্জিটা হচ্ছে কীরকম? আমি যদি একটু এই জায়গাটাতে লিখি, এক্সাইটেশন এনার্জি, এক্সাইটেশন বা উত্তেজিত শক্তি, এই শক্তিটা হচ্ছে এখন ইন্টারেস্টিং। এটা কীভাবে কাজ করে? যে এনার্জি বা শক্তি পেলে ইলেকট্রন গ্রাউন্ড স্টেট থেকে কোনো একটা এক্সাইটেড স্টেটে চলে যেতে পারবে, তা হচ্ছে এক্সাইটেশন এনার্জি। তার মানে তোমরা এক্সাইটেশন এনার্জির সাথে আয়নীকরণ শক্তি এটাকে মিলিয়ে ফেলতে পারো। এক্সাইটেশন এনার্জি হচ্ছে আয়নীকরণ শক্তির চেয়েও বেশি পরিমাণ শক্তি, যে পরিমাণ শক্তি পেলে ইলেকট্রনটা সহজেই গ্রাউন্ড স্টেটের মায়া ত্যাগ করে অন্যান্য এক্সাইটেড স্টেটে চলে যাবে। এক্সাইটেড স্টেট বলতে আমরা n = 2, 3, 4, 5 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত বুঝি। তাহলে এক্সাইটেশন এনার্জি বের করার সিস্টেমটা কি? তুমি যে কোনো দুইটা স্টেট যদি পাশাপাশি নাও, তাদের মধ্যে যে শক্তির পার্থক্যটা সেটা হচ্ছে এক্সাইটেশন স্টেটের এনার্জি, এক্সাইটেশন এনার্জি। বিষয়টা কীরকম? যে তুমি ধরো তুমি চাচ্ছ হচ্ছে তোমার ইলেকট্রনটা n = 2 এই কক্ষপথে যাক। কোনখান থেকে? n = 1 এই কক্ষপথ থেকে। তাহলে n = 1 থেকে যদি n = 2-তে যেতে চাই, তাহলে আমাকে অবশ্যই দেখতে হবে এই দুটো কক্ষপথে ইলেকট্রনের শক্তি কতটুকু। n = 1-এ ইলেকট্রনের শক্তি হচ্ছে এটা, n = 2-তে আমাদের ইলেকট্রনের শক্তি হচ্ছে কিন্তু এটা। এখন আমি যদি এই দুটো শক্তির পার্থক্য বের করতে পারি, সেই পার্থক্যটা আমাকে বলবে যে এক্সাইটেশন এনার্জিটা আসলে কত। তার মানে আমি কতটুকু পরিমাণ এনার্জি অ্যাপ্লাই করলে আমাদের ইলেকট্রনটা এক গ্রাউন্ড স্টেট থেকে আরেক গ্রাউন্ড স্টেটে চলে যাবে। তাহলে এক্সাইটেশন এনার্জি হচ্ছে কি আয়নীকরণ শক্তির পাশাপাশি আরও একটা শক্তি, যে শক্তি প্রয়োগ করলে ইলেকট্রনটা একটা শক্তিস্তর থেকে আরেকটা শক্তিস্তরে চলে যাবে। তাহলে তুমি n2 এবং n1 এদের শক্তির যে পার্থক্যটা পাবে, সেই পার্থক্যটা হচ্ছে এক্সাইটেশন এনার্জি। তাহলে আমি দেখাচ্ছি n2 - n1, আমি E of n2 দিলাম তাহলে বুঝতে সুবিধা হবে।
ই অফ n1 যদি তুমি করো এটাই হবে আমাদের ওয়ান কাইন্ড অফ এক্সাইটেশন এনার্জি। তাহলে ই অফ n2 মানে কি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি, তাহলে সেটা কত ছিল, সেটা ছিল হচ্ছে -3.40 ইলেকট্রন ভোল্ট। আমি ওকে বাদ দিব কার থেকে, গ্রাউন্ড স্টেটের শক্তি থেকে, দ্যাট মিনস -13.6 ইলেকট্রন ভোল্ট থেকে। তো আমি এখানে যে এনার্জিটা পাবো সেটা পাবো হচ্ছে কত, বিয়োগ করলে আমি এখানে পাচ্ছি হচ্ছে 10.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে 10.2 ইলেকট্রন ভোল্ট শক্তি যদি আমি কোনো একটা ইলেকট্রনে এক্সট্রা অ্যাপ্লাই করি আয়নীকরণ শক্তির পাশাপাশি, তখন সেই ইলেকট্রনটা গ্রাউন্ড স্টেট থেকে শুরু করে একদম n=2 এই স্টেটে চলে যাবে। তাহলে একটা বিষয় তোমাকে আমি আরেকবার সতর্ক করে দিই, সেটা হচ্ছে ধরো তুমি একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিক্ষেপ করলে ওর গায়ে, এই হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এবং এই তড়িৎচুম্বকীয় তরঙ্গে একটা এক্সট্রা এনার্জি আছে, ধরো ই হচ্ছে আমাদের সেই এনার্জি। এখন তুমি এই এনার্জিটা এমনভাবে সেট করলে যার প্রথম অংশ থাকবে হচ্ছে আয়নীকরণ এনার্জি বা আয়নীকরণ শক্তি, আর দ্বিতীয় অংশ থাকবে তোমার এক্সাইটেশন এনার্জি, দ্যাট মিনস ইই মানে এক্সাইটেশন এনার্জি। তাহলে আয়নীকরণ শক্তি যেটা করবে সেটা হচ্ছে ও আমাদের n=1 এই কক্ষপথে থাকা ইলেকট্রনের যাবার উপক্রম করবে, যাতে সে n=1 এই কক্ষপথের মায়াটা ত্যাগ করতে পারে। অর্থাৎ এই ইলেকট্রনটাকে সে লুজ করে দেবে, লুজ করা মানে হচ্ছে ওই যে ঢিলা করে দিবে আর কি। আর এক্সাইটেশন এনার্জি করবে কি, এক্সট্রা কিছু শক্তি দিবে যাতে সে ওই শক্তিটা পেয়ে ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত হয়, এবং সে যেন খুব সুন্দরভাবে n=1 থেকে শুরু করে n=2 এই কক্ষপথে যেতে পারে। তাহলে এই ই এর মধ্যে আসলে দুইটা কাহিনী আছে, এবং এই ইটা হচ্ছে কোনো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গের রেডিয়েশনের শক্তি। তো আমরা শুধু শুধু আয়নীকরণ শক্তি অ্যাপ্লাই করেও কোনো একটা ইলেকট্রনকে কোনো একটা কক্ষপথ থেকে ছুটাতে পারবো না, আবার শুধু শুধু আমরা এক্সাইটেশন এনার্জি এটা অ্যাপ্লাই করেও কিন্তু কোনো একটা ইলেকট্রনকে কোনো একটা কক্ষপথ থেকে ছুটাতে পারবো না। আমাদের ছুটানোর জন্য দুইটা শক্তিরই দরকার হবে। তেমনইভাবে তুমি যদি n=2 থেকে n=3 এইটুকু শক্তি স্তরে যেতে চাও, তাহলে আমাদের শক্তি কত হবে, আমাদের এক্সাইটেশন এনার্জি হবে, ধরো তুমি চাচ্ছ কি n=2 থেকে n=3 এই কক্ষপথে যেতে চাও, তাহলে তোমার এক্সাইটেশন এনার্জি হবে কি 3 নম্বর কক্ষপথের শক্তি, দ্যাট মিনস -1.51 ইলেকট্রন ভোল্ট। এটাকে আমি মাইনাস করবো কার সাথে, দ্বিতীয় কক্ষপথের শক্তির সাথে, দ্যাট ইজ -3.4 ইলেকট্রন ভোল্ট। তবে তাই যদি হয় তাহলে আমরা বিয়োগ করলে বিয়োগফলটা কত পাবো, মাইনাস মাইনাসে প্লাস হবে, তো আমি পাবো এখানে 1.89 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1.89 ইলেকট্রন ভোল্টটা কিন্তু শুধুমাত্র এক্সাইটেশন এনার্জি, এবং তুমি যদি কখনো 2 নম্বর কক্ষপথে থাকা ইলেকট্রনকে 1.89 ভোল্ট শক্তি দাও, এই যে আমি যদি এখানে 1.89 শক্তি দিই, কখনো সেটা কিন্তু কক্ষপথ ছেড়ে বের হতে পারবে না, কারণ এখানে আয়নীকরণ শক্তির উপস্থিতি নাই। তাই তুমি একটা ইলেকট্রনকে যখন বের করতে চাও কোনো একটা কক্ষপথ থেকে অন্য একটা কক্ষপথে, অবশ্যই তোমাকে এমন শক্তি দিতে হবে যে শক্তির ভিতর তোমার আয়নীকরণ শক্তিও থাকবে, আবার তোমার এক্সাইটেশন এনার্জিও থাকবে। তাই যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে চলো আমরা হাইড্রোজেন পরমাণুর জন্য একটা চার্ট দেখে ফেলি। সেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, হাইড্রোজেন পরমাণুর শক্তির স্তরের কিছু চার্ট। দ্যাট মিনস শেল বা কক্ষপথ সংখ্যা n=1 হলে আমাদের কাইনেটিক এনার্জি বা ইকের মান কত হবে, পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির মান কত হবে, তারপর টোটাল এনার্জি বা ইএন এর মান কত হবে, এবং এনার্জি ডিফারেন্স যেটার কথা আমি বলেছিলাম সেটা ছিল আমাদের ওই যে এক্সাইটেশন এনার্জি। তো এক্সাইটেশন এনার্জি ডাবলই এটা কত হবে। তো n=1 এর জন্য এখানে হিসাবগুলো দেওয়াই আছে। তো গতিশক্তি 13.6 ইলেকট্রন ভোল্ট প্রতি অ্যাটম বা পার অ্যাটম। তারপর কাইনেটিক এনার্জি বা বলা যায় হচ্ছে পটেনশিয়াল এনার্জি, না কাইনেটিক এনার্জি তো পটেনশিয়াল এনার্জি না, পটেনশিয়াল এনার্জি হচ্ছে আমাদের বিভব শক্তি, তার মান হচ্ছে কত -27.2। তারপরে মোট শক্তি হচ্ছে কি এই দুটো যোগফল, দ্যাট মিনস তুমি এটার সাথে এই বিভব শক্তি আর গতিশক্তি যদি যোগ করো সবগুলো, তাহলে তুমি যোগফলটা পাবে ওই জায়গাটাতে, দ্যাট মিনস টোটাল এনার্জিতে বা মোট শক্তিতে। আর এখানে শক্তির পার্থক্য হচ্ছে কি এক্সাইটেশন এনার্জি, যেটা আমরা অলরেডি দেখছি। তো এখন এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখো, আমাদের গতিশক্তি যা, আমাদের বিভব শক্তি কিন্তু তার দ্বিগুণ কিন্তু নেগেটিভ মানের, এবং এটা কিন্তু ফর্মুলা থেকে এসেছে। তোমরা যদি ফর্মুলাগুলো একটু খেয়াল করে দেখো, আমি যদি তোমাদেরকে একটু ফর্মুলাগুলো দেখাই, ধরো আমরা কিন্তু গতিশক্তির একটা ফর্মুলা বের করেছিলাম, এটা ছিল মোট শক্তি। আমি যদি একটু দেখাই তোমাকে, মোট শক্তির মধ্যে তুমি দেখতে পাচ্ছ এই অংশটা একটু দেখো, ইএন, সেখানে ছিল একটা অংশ -13.6 × z² / n²/2, এই টোটালটা ছিল কি আমাদের পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, এবং আমাদের এই টোটাল অংশটা কি ছিল, গতিশক্তি, মানে পরবর্তী ব্র্যাকেটের অংশটা। তাহলে দেখো তো বিভব শক্তি এবং গতিশক্তির মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। তা হলো আমরা এই কনস্ট্যান্ট মানটাকে এ যখন ধরেছিলাম তখন আমরা দেখতে পেয়েছিলাম যে -2 এ
এই টোটালটা ছিল আমাদের বিভব শক্তির মান। শুধুমাত্র এ যেটা সেটা ছিল গতিশক্তির মান, আর দুইটাকে যোগ করে আমি -a পেয়েছি, সেটা ছিল কি আমাদের মোট শক্তির মান। তাহলে আমি বলতে পারি না -2a এবং +a এদের মধ্যে সম্পর্কটা কি? এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি পিই, এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি বা কেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে পটেনশিয়াল এনার্জি এটা হলো কাইনেটিক এনার্জি এর দ্বিগুণ, কিন্তু তার নেগেটিভ মান। তার মানে বিষয়টা এরকম, যদি আমি তোমাদেরকে এটা লিখে দেখাই একটু, এখানে তোমরা দেখতে পাচ্ছ কাইনেটিক এনার্জি কেই বা গতিশক্তি ইজ ইকুয়াল টু -2 ইন্টু পটেনশিয়াল এনার্জি বা পিই। এবং এখান থেকে আমরা একটা ভালো সম্পর্ক পাই, সেটা হচ্ছে কি যে আমি যদি শুধু, আচ্ছা এটা মনে হয় একটু উল্টো হয়েছে, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে উল্টো হয়েছে কেন, কারণ এখানে এ হচ্ছে শুধুমাত্র গতিশক্তি, তাই না? তাহলে আমি বলতে পারি পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি ইজ ইকুয়াল টু -2 ইন্টু কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তো এটা হচ্ছে আমাদের এক্সাক্ট সম্পর্ক। অথবা তুমি এই সম্পর্কটাকে এভাবে লিখতে পারো, শুধুমাত্র তুমি যদি গতিশক্তি বের করতে চাও তাহলে তার মান কত হবে? বিভব শক্তি ভাগ হচ্ছে 2, বাট এর নিচে একটা 2, মানে এর আগে হচ্ছে একটা নেগেটিভ মান চলে আসবে। তাহলে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে সবসময় বিভব শক্তি যেটা সেটা হচ্ছে গতিশক্তির 2 গুণ হবে ইলেকট্রনের জন্য, বাট তার আগে একটা নেগেটিভ সাইন বসবে। এবং সেই কারণে আমরা এই চার্টের মধ্যে কিন্তু এই বিষয়টা লক্ষ্য করতে পারছি যে এখানে কাইনেটিক এনার্জি কেই আর এখানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি পিই, বাট এখানে পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে কি অবশ্যই কাইনেটিক এনার্জির দ্বিগুণ, বাট তার আগে একটা নেগেটিভ সাইন বসেছে। পরের মানটাও দেখা একদম সেম, মানে আমাদের সম্পর্কটি এরকম ছিল, বিভব শক্তি ইজ ইকুয়াল টু -2 ইন্টু গতিশক্তি। এবং এটা কিন্তু সূত্র থেকে এসেছে, তাই এখানে মানগুলো কিন্তু সেম বসেছে, 1.5, তারপর হচ্ছে 3। তোমরা দেখলে বুঝতে পারবে এই মানগুলো কি একই রকম সম্পর্ক মেনটেন করেছে। আবার দেখো তো, তোমরা যখন মোট এনার্জি বা টোটাল শক্তি বের করতে যাচ্ছ, সেটা কিন্তু ইএনের মান কিন্তু আবার ঠিক গতিশক্তির বিপরীত মান হিসেবে কাজ করে। যেমন গতিশক্তি 13.6 ইলেকট্রন ভোল্ট, বাট মোট শক্তি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। এখান তো আমি বলতে পারি মোট শক্তি বা ইএন এটা আসলে গতিশক্তির সমানই, কিন্তু তার নেগেটিভ মানে কাজ করে। তাই এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে। এগুলো হচ্ছে খুব শর্টকাট জিনিস, এবং এগুলো নিয়ে মাঝে মাঝে তোমাদের প্রশ্ন চলে আসতে পারে। তো তাই যদি হয়, তারপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা তখন বোরের পরমাণু মডেল নিয়ে অনেক কাজ কারবার করেছি। তো এই বোরের পরমাণু মডেল নিয়ে আমরা এতদিনে যতগুলো ফর্মুলা বের করেছি, সবগুলো ফর্মুলা আমরা একটা লিস্টে দেখতে পাচ্ছি। প্রথমে ছিল আমাদের হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র, তারপর হচ্ছে আমাদের কোনো একটা পরমাণুর চারপাশে যে নিউক্লিয়াস মানে কেন্দ্রটা থাকে, কেন্দ্রের চারপাশে যে কক্ষপথ থাকে, সেই কক্ষপথের ব্যাসার্ধের সূত্র, এবং এখানে ইউনিটটা দেখতে পাচ্ছি অ্যামস্ট্রংয়ের। তারপর হচ্ছে ইলেকট্রনের বেগ, যে বেগ নিয়ে ঘুরে ভেলোসিটি, তার সূত্র। তারপর হচ্ছে আমরা একটু আগে বের করেছিলাম যেটা ছিল বিভব শক্তি, তো বিভব শক্তির সূত্র। এখানে দেখো বিভব শক্তির সাথে আমাদের 2 গুণ ছিল, তো 2 এর সাথে আমরা যদি 13.6 গুণ করি তাহলে সেটা হচ্ছে 27.2 চলে আসবে। এবং এটা কিন্তু প্রতি অ্যাটম বা প্রতি পরমাণুর জন্য বিভব শক্তির ফর্মুলা, কোনো একটা পরমাণুতে থাকা ইলেকট্রনের জন্য। তারপর গতিশক্তির ফর্মুলা, এটা আমরা শিখেছি অলরেডি। টোটাল এনার্জি বা মোট এনার্জি ফর্মুলাটাও শিখেছি, এখানে -13.6। দেখো এই মানটা আবার আমাদের যে গতিশক্তি ছিল তার একই মান, বাট নেগেটিভ মানে। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ভালো সম্পর্ক আছে তাদের মাঝে। তারপর ফাইনালি আমরা ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন, এটারও সূত্র দেখেছিলাম। তার মানে প্রতি সেকেন্ডে কয়বার আমাদের ইলেকট্রনটা টোটাল পরমাণুকে ঘুরে আসতে পারে বা নিউক্লিয়াসের চারপাশে ঘুরে আসতে পারে, তার সংখ্যাটাই হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সি অফ রেভলিউশন বা কম্পাঙ্ক। তো এই কয়টা সূত্র আমরা দেখে ফেলেছি, সেটা ছিল আমাদের বোরের পরমাণু মডেল অনুসারে বিভিন্ন ধরনের ফর্মুলা।